10টা ক্লাসের কথা দেখো। তো সব ছাড়াই কিন্তু সব সাবজেক্টে আমরা মিটিং করছি, সমস্ত সাবজেক্টেরই তোমাদের অ্যাটলিস্ট 11টা সেশন হবে আর কি, 11টা ক্লাস হবে। তো হয়তো অনেকে তোমাদেরকে এক্সট্রা ক্লাসের কথা বলবে, কিন্তু তোমাদের কোনো ওয়ারি হওয়ার কারণ নাই, যাতে সময় মতো ক্লাসগুলি শেষ করে দিলে পরীক্ষার আগে তোমাদেরকে ফ্রি করে দিতে পারে। ঠিক আছে? জি স্যার। সুতরাং আমি আজকে একটা ক্লাস দেবো, শুক্রবারে রেগুলার থাকবো, তারপরে সপ্তাহে একই অবস্থা থাকবে, তারপরে আমি ফ্রি করে দিব। আগামী সপ্তাহে তোমাদের ক্লাস শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। যদিও আমাদের ক্লাস 27 তারিখ পর্যন্ত, নাকি না 26 তারিখ, 25 তারিখ পর্যন্ত। 25 তারিখ পর্যন্ত, সুতরাং তার আগে হয়তো শেষ করে ফেলবো। তো অনেক ইয়েতে আমরা শুরু করি আমাদের লেকচার, তো হিউম্যান ফ্যাক্টর শুরু করছিলাম, তাই না? জি স্যার, হিউম্যান ফ্যাক্টর। খাতাগুলি দেখো, যে খাতা লাস্টে আমি কোন জায়গায় গেছিলাম, লাস্টে কোন জায়গায় গেছিলাম তোমরা খেয়াল করে দেখো। কেউ না কেউ নোট করছে খাতায়, প্লিজ দেখো তো। কোথায় শেষ করছি? কেউ উত্তর দাও না। স্যার হিউম্যান ফ্যাক্টর বলতে আমরা তো ইয়াতে মানে হিউম্যান ফ্যাক্টর মনে হয় শুরু করেন নাই স্যার, ওই যে লিনিয়ার প্রোগ্রামিং, এটা লিনিয়ার প্রোগ্রামিং পরে হিউম্যান ফ্যাক্টর শুরু করছি, থিওরি এক্স ওয়াই পড়াইছি স্যার। ওইটা তো মনে হয় তাহলে নোট করে নাই পড়াছিলেন স্যার, মানে এক্স ওয়াই পড়াছিলেন স্যার। না, তোমাদেরকে থিওরি এক্স থিওরি ওয়াই গ্রুপ পড়াইলাম না? জি স্যার। মাসুমরে কইলাম এক্স গ্রুপ না ওয়াই গ্রুপ হয়ে যাচ্ছে না? জি স্যার, জি স্যার, উদাহরণ দিয়ে পড়াইছিলেন। জি স্যার। তাইলে আবার কেন পড়াই নাই? ভুলে গেছি স্যার। এই তো ভুলে যাওয়ার কথা বলো, কিন্তু মাসুম তো তুমি ঠিক বলো নাই যে আমি পড়াই নাই বলছো। না স্যার, আমি বলছি না, বলছি স্যার আমি নোট করি নাই, লিনিয়ার প্রোগ্রামিং পর্যন্ত আমি নোট করছি আর কি। হ্যাঁ, তার কোন জায়গায় পড়া আমি তো কষ্ট মনে আছে, থিওরি এক্স ওয়াই বর্তমানে এইগুলি করলে তো তোমাদের কোর্স আবার রিপিট করতে হইব না স্যার, ওই যে লিনিয়ার প্রোগ্রাম পর্যন্ত নোট করছি তো এইজন্য। না। কেউ না কেউ খাতা লেখার কথা, খাতা তো লেখা, খাতা দেখবো তো স্যার। ওই যে অবজেক্টিভ ফাংশন জেড ইকুয়াল টু 20 xy আরে ওইগুলো এগুলো তো শেষ, লিনিয়ার প্রোগ্রামিং তো শেষ করে পরে হিউম্যান ফ্যাক্টর পড়াইলাম না স্যার। আমার এই যে দেখো থিওরি এক্স ওয়াই পড়াইছি। হ্যাঁ হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার, কোন খাতা লেখা নাই কেন নোট? জি স্যার, এগুলো স্যার পড়ানো হয়েছে স্যার। হ্যাঁ, তো পড়ানো হয়েছে তো বলো নাই কেন? তো এখন আবার এই যে অবজেক্টিভ ফাংশনের কথা বলছো কেন? ভালো করে দেখো, খেয়াল করো, খাতা নোট করো। যে কোনো ছেলের কয়জন ছাত্র এখন দেখা যায়? কতজন আছে পার্টিসিপেন্ট? 36 স্যার। 36। হ্যাঁ 36। স্যার মোটিভেটিং অ্যাপ্রোচ বন্ধ পড়াইছিলেন? হ্যাঁ পড়াইছি তো। জি স্যার, মোটিভেটিং অ্যাপ্রোচ খাতার মধ্যে কেউ না কেউ নোট করার কথা। আমি বলছি যে এইখানে লেখা রাখবা যে এই পর্যন্ত পড়াচ্ছি, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। পাইছো কেউ খাতা? স্যার ফ্রেমওয়ার্ক মোটিভেশন পর্যন্ত পড়ানো হয়েছে স্যার। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক তো শেষ করে এর মধ্যে থিওরি আসলাম না, মোটিভেটিং অ্যাপ্রোচ পড়াইছি। স্যার মোটিভেটিং কনসেপ্ট অফ মোরাল মানে শুরু করবেন। কনসেপ্ট অফ মোরাল। হ্যাঁ, কনসেপ্ট অফ মোরাল, ইয়েস। কেডা বলছে? এখান থেকে শুরু করবেন। পাবেল খান। কে বলছো? পাবেল খান। হ্যাঁ, শাহরুখ না স্যার, পাবেল খান। শাহরুখ খান। কে? কি নাম? পাবেল খান। পাবেল। পাবেল। দাঁড়াও, জি স্যার। নাম্বার দিতেছি আমি। যে কইবা তারে নাম্বার দিব। পাবেল পাবেল পাবেল। রোল নাম্বার কত? লাস্টে 25। 25। এই অমনোযোগী হইলে কিন্তু শেষ, আমি পরে নাম্বার কাটে দিব কিন্তু অন্য নাম্বার। পাবেলটা আমি নাম্বার আজকে পাইতেছি, দাঁড়াও। জি স্যার, বাড়াই দেন স্যার, আমি এক পর্যন্ত পাই নাই স্যার। ঠিক আছে, পাইতেছি পাবেল, তোমার আমি নাম্বার পাইতেছি। যেই পার্টিসিপেট করবা তারই নাম্বার দিব আমি, মনে রেখো। সামনে আরো আসতেছে এরকম।
ভেরিফাই স্যার করে হবে থাকবা। না স্যার, ক্লাসে তো একটু 5 মিনিট লেট করে আসছি কিন্তু বুঝতেই পারি নাই। তুমি তো নেগেটিভ মার্ক। আচ্ছা তাহলে তুমি বলো। ওকে, মোটিভেটিং অ্যাপ্রোচ করে শেষ করছি থিওরি এক্স থিওরি ওয়াই। এখানে মোরালের সাথে সম্পর্ক, মোরাল, ইম্পর্টেন্স অফ মোরাল, এই যে কনসেপ্ট অফ মোরাল। এই যে আমরা এনভায়রনমেন্টাল থিওরি পড়াইছি, তারপরে পড়ছি প্রিন্সিপল পড়াইছি, এই যে এইগুলি প্রিন্সিপল পড়াইছি ম্যানেজারের ইয়াকে। এই যে দি টাস্ক অফ দি ম্যানেজার, তুমি যে প্রজেক্ট লিডার হবা, তো তোমার তো এই যে সামনে যে ক্লাস টেস্ট দিব, আমি কিন্তু এর উপরে ক্লাস টেস্ট দিব, কিন্তু মোটিভেশনের উপরে ক্লাস টেস্ট দিব নেক্সট উইকে যেটা দিচ্ছি। এখান থেকে কিন্তু তোমার এগুলো থাকবে। যদি আমি কই যে এখন এই গার্মেন্টস কর্মীদেরকে মোটিভেট কেমন করবা, হাউ ক্যান ইউ মোটিভেট দি গার্মেন্টস ওয়ার্কার, হাউ ক্যান ইউ মোটিভেট দি কি বলে ট্রান্সপোর্ট ওয়ার্কার, হাউ ক্যান ইউ মোটিভেট দি কনস্ট্রাকশন ওয়ার্কার, তোমাকে এগুলো মোটিভেট করতে হবে। পদ্মা ব্রিজে যে এত বড় স্টাফ, মেট্রো রেলে এত স্টাফ, হাউ ক্যান ইউ মোটিভেট দোজ পিপল। তো এগুলি তোমার এত অ্যাডভান্স কন্ডিশন, এখন যেগুলি করোনা ভাইরাসের জন্য মানুষ বাইরে আসতে পারে না, যাইতে পারে না, এত থ্রেট, সিরিয়াস থ্রেট, তারপর তোমার কাজ করতে হবে। তো হাউ ক্যান ইউ ইনভলভ দোজ পিপল ইন ইউর ওয়ার্ক, এইগুলি হলো মোটিভেশন। তারা দূরে আসবে কেন, যেমন তোমরা ক্লাসে আসছো কেন, এগুলি মোটিভেশনের জন্য। তোমার পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন থাকবে। এখানে পড়ো, এটা কি লেখা আছে এখানে পড়ো, প্রিন্সিপলস কানেক্টেড মোটিভেশন, বলো কি লেখা আছে কালার দিয়া। The task is a channel already সেটা বলো, existing কষ্ট করে বলো, drive toward many principles. কষ্ট করে বলো কি সেন্টেন্স কি। The task of the manager is a হ্যাঁ, channel right. already এখানেই existing শোনো, drive toward many কার কাজ, কার টাস্ক, manager task. ম্যানেজার কে, ম্যানেজারের ম্যানেজার কে, Manager আমি স্যার তুমি, তুমি কেডা, ইঞ্জিনিয়ার স্যার ইঞ্জিনিয়ার, তুমি প্রজেক্ট লিডার, তুমি প্রজেক্ট ডিরেক্টর, প্রজেক্ট ইনচার্জ, তুমি ম্যানেজার। তোমাকে একটু শেখানোর জন্য যে পড়াচ্ছি আমি, দ্য টাস্ক অফ দি ম্যানেজার। এখন টাস্ক অফ দি ম্যানেজার কি কইছে, এই যে এগুলি প্রিন্সিপলস কানেক্টেড, অলরেডি এক্সিস্টিং ড্রাইভ টুয়ার্ডস মেনি প্রিন্সিপলস। যে সিচুয়েশনে আসো তুমি, যে অর্গানাইজেশন যেভাবে আছে, যে প্রিন্সিপল গুলো তারা আছে, যে অ্যাপ্রোচ গুলি যারা, যে মেথড, যে সিস্টেম এখানে ওয়ার্কিং ইন প্লেস আছে, সেই প্রিন্সিপলের ভিতরে, এই সমস্ত পদ্ধতির ভিতরে তোমাকে কাজ করতে হবে, এটি বলছে। এই যে বলছে 1 নম্বর কাজ হলো ইন্টিগ্রেশন। বলো ইন্টিগ্রেশন, বলো কি কি বলে, সেন্টেন্স গুলি পড়ো, না পড়লে তো বুঝতে পারবো না, পড়ো কুইকলি পড়ো। attain integration of organizational and individual satisfaction. রাইট, সেন্টেন্স শেষ করো। তাহলে মানে ইন্টিগ্রেট করা কি, দুইটাকে একত্রে মিলাও, কার দুইটা স্যাটিসফ্যাকশন, কার স্যাটিসফ্যাকশন, মানে দুই যারা যারা থাকবে সবারই ইন্ডিভিজুয়াল, যেখানে প্রত্যেকটা মানুষের এবং প্রতিষ্ঠানের। তোমার ছাত্র, তুমি ছাত্র এবং ইউআইটিএস এর, স্যাটিসফাইড হবে, তুমিও স্যাটিসফাইড হবা। এই অর্গানাইজেশনাল এন্ড ইন্ডিভিজুয়াল স্যাটিসফ্যাকশন, এই কাজটা তোমার দায়িত্ব, তুমি কিভাবে আনবা। মা পড়ো, বাকিগুলো পড়ো, কুইকলি পড়ো। Must realize the human difference. কারণ তুমি যদি না পড়ো, আর যদি এখন সেন্টেন্স না বলতে পারো, উচ্চারণ না করতে পারো, তুমি কি শিখবা। তাহলে কুইকলি পড়ো, একজন একজনকে পড়ো। Must realize the human difference. ডিফারেন্স আমরা পড়ে আসছি, থিওরি এক্স এবং থিওরি ওয়াই, কি ডিফারেন্স দেখছে, ডিস্টিংক্টলি ডিফারেন্ট পিপল। একজনের এক রকমের ক্যারেক্টার, একজনের এক ধরনের বৈশিষ্ট্য, অন্যজনের অন্য রকম বৈশিষ্ট্য। দেখছো না থিওরি এক্স থিওরি ওয়াই কি, কেউ কাজের প্রতি খুব সিরিয়াস, আবার কেউ কাজের প্রতি লো, মোটেও ইন্টারেস্টেড না, জি স্যার, লোক লো। সেটাই বলছি, থিওরি এক্স থিওরি ওয়াই, কার থিওরি, ম্যাকগ্রেগর থিওরি। মনে রাখবা এগুলি কিন্তু পরীক্ষার এবং ভাইভাতে জিজ্ঞেস করা হবে। এফেক্টিভ মোটিভেটর ইজ দি জব ইটসেলফ। তো তুমি যে মোটিভেটর হলো একটা অস্ত্র, একটা মেথড। এই মোটিভেটরটা হলো জব ইটসেলফ, কাজটাই যেন তাকে নিয়ে আসবে, এমন সুন্দর করে কাজটাকে রাখবা, কাজটাকে মানে অ্যাট্রাকটিভ করবা, এত ইন্টারেস্টিং করবা যেন বাধ্য হইয়া সে কাজ করতে ইন্টারেস্টেড হয়।
subordinate must allow to motivate motivate the the manager. manager himself. হ্যাঁ, খালি তুমি উপর থেকে নিচে গিয়ে দাবড়াবে না, তোমাকেও দাবড়ানোর জন্য সুযোগ দিবা নিচের এমপ্লয়ীদেরকে। এইগুলি সুতরাং এইগুলি অনেকগুলি প্রিন্সিপাল, তোমরা এগুলি পড়বা। আলটিমেটলি ইট ইজ দি ম্যানেজার, আলটিমেটলি ইট ইজ ইউ পিপল, দি লিডার, দি ডিরেক্টর, দি প্রজেক্ট ইনচার্জ, তার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করতেছে। এগুলি পড়বা, এই যে প্রিন্সিপালস কানেক্টেড। আমি এখন কুইকলি যাচ্ছি এবং এই লাইনে আমরা এখন শিখবো যে ইন্ডিভিজুয়াল মোরাল, এমপ্লয়ি মোরালস, ওয়ার্কার্স মোরাল, এগুলি পরীক্ষায় এরকম থাকবে। হাউ ক্যান ইউ রেইজ, হাউ ক্যান ইউ ডেভেলপ দি ওয়ার্কার্স মোরাল, মোরাল কাকে বলে, ডেফিনেশন পড়ো, পড়ো তাড়াতাড়ি পড়ো কুইকলি। মোরাল কাকে বলে? Moral pertains to the general feeling of কে পড়তো সেটা? well, কে পড়ো? Abdul Momin. আব্দুল মনিন, ভালোই পড়তেছো তুমি, খারাপ না। এই যে পার্টেন শব্দটা ইউজ করছো, এই পার্টেন্স মানে কি, এটা অনেকে উচ্চারণ করতে পারে না। পার্টেন মানে রিলেটস, মিনস, কথা মিনিং। মোরাল মিনিং মিনস, বলো কাকে বলে, বলো কি? Moral pertains to the general feelings of well-being, satisfaction and happiness of people. রাইট, ইন্ডিভিজুয়াল, সে কতটুকু হ্যাপি কাজ করে, কতটুকু সে স্যাটিসফাইড কাজ করে, কতটুকু সে বুঝতেছে যে কাজের দ্বারা আমার উন্নতি হবে, ওয়েল বিং, নিজের ইমপ্রুভমেন্টের জন্য ওয়েল বিং। এই জিনিসগুলো হলো মরালের বৈশিষ্ট্য, যেগুলো এইগুলি যদি ফিল করে তাহলে বলবো যে হাই মরাল। অর্থাৎ আরো বলছে, দ্বিতীয় সেন্টেন্স পড়ো। The spirit and willingness. স্পিরিট, স্পিরিট মানে কি, স্টেমিনা নিয়ে, শক্তিশালী মানে ইয়ে নিয়ে, উদ্যোগ নিয়ে, উদ্যমে। দি স্পিরিট Yes, sir. and Willingness Willingness. with what ইচ্ছা, হ্যাঁ, one constitute ওয়ার্ক moral. ইজ ডান, কাজটাকে এরকম ভাবে নিবে, স্পিরিট নিয়ে, নিজের উৎসাহ নিয়ে। এটাই বলে Spirit মরাল means বলে। right. মরালের ডেফিনিশন করে অনেকগুলি মরাল দিলাম। There is সুতরাং right যারা to it. এনি ওয়ার্কার হু ফিল দ্যাট, যে কাজটা করতেছে তার কাছে কোনো ইন্টারেস্টিং মনে হয় না, ইউজফুল মনে হয় না, কোনো কিছুই নাই, তাকে বলা হয় লো লেভেল অফ মোরাল। এই যে বলছে, তাকে বলা হবে লো মোরাল, লো লেভেল অফ মোরাল। আর উল্টাটা হবে হাই লেভেল অফ মোরাল। আমরা কোনটা চাই? হাই লেভেল অফ মোরাল। High level of moral. এই তোমার দায়িত্ব হবে তোমার ওয়ার্কারদের মোরালটাকে হাই করা। এই আমরা পরে সেন্টেন্সে পড়তেছি। এই জন্য বলছে মোরালের সাথে সম্পর্ক হলো ম্যাকগ্রেগরসের থিওরি এক্স এবং থিওরি ওয়াই। অর্থাৎ আমরা পড়ে আসলাম থিওরি ওয়াই হইলো হাই লেভেল অফ মোরাল, আর থিওরি এক্স লো লেভেল অফ মোরাল। লো লেভেল অফ মোরাল। আমি যদি পরীক্ষায় High morals এবং integrity এর মধ্যে difference কি? মনোবল গঠন করা। এখন যদি আমি পরীক্ষা বলি, ক্যান ইউ এক্সপ্লেইন the how the theory X relates to low level of moral and theory Y relates to high level of moral, explain করো। এই ধরনের প্রশ্ন তোমার সামনে থাকবে, তুমি ব্যাখ্যা দিবা। এবং কেন দরকার আমার হাই লেভেল, এবং অনেকগুলো হাই লেভেলের দরকার আছে, the effects of high level, এগুলো করে নিবা। আমি যদি মোরালের লেভেলটা হাই করতে পারি তাহলে স্যাটিসফ্যাকশন। High morals আর integrity কি same? কি High morals and integrity. ইন্টিগ্রেটিং এর লগে হাই মোরাল কেমনে হয়? ইন্টিগ্রেট হলে একত্রে করা। কি একত্রে করছো তোমরা? আমি তখন বললাম তোমার স্যাটিসফ্যাকশন, তোমার নিড আর প্রতিষ্ঠানিক নিড, দুইটা একত্রে করা। এখন তোমার যদি এক রকমের নিড থাকে, প্রতিষ্ঠানে যদি আরেক রকমের নিড, তাহলে এটা হলো না। এটা আচ্ছা আচ্ছা। ইন্টিগ্রেট মানে হলো একত্রিত, বুঝছো? সেম 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 ওয়েতে যাওয়া, ইন্টিগ্রেট করা। আর মোরাল তো হইলো, মোরালে পড়ছো তুমি এখানে কি, দুইটা তো এক জিনিস হয় কেমনে? তুমি, আমার সাজেশন হবে তোমার যখন এই শব্দগুলি আসতেছে, তোমরা এগুলি কোনোদিন পড়ো নাই, এই যে পার্টেন শব্দ পড়ো নাই, সাথে সাথে তোমার এই যে চাইনিজদের মতো ডিকশনারি নিয়ে ঘুরতো আগে, সাথে সাথে ডিকশনারিতে শব্দ দেখে দেখে শিখছে। তোমাদেরও এখন মোবাইল দেওয়া আছে, মোবাইল দিয়ে শব্দগুলি খুঁজে বার করবা, খুঁজে বার করে এগুলো শিখবা, পরিশ্রম করতে হবে। এখানে হাই লেভেল অফ মোরালগুলি বড়, উইলিং কোঅপারেশন হবে, মোরালটা হাই থাকে, লয়ালটি থাকবে। লয়ালটি মানে কি, এটা কি বাংলায় কি বলে? লয়াল, তুমি বৎসতা স্বীকার করা মানে, যেটা নাকি বলা হয়, বা সাবমিশন, সাবমিশন থাকা মানে সাবমিটেড, তুমি সাবমিটেড হবে প্রতিষ্ঠানের প্রতি, যাকে বলে আনুগত্যতা।
লয়াল টু ইউর বস, লয়াল টু ইউর অর্গানাইজেশন, লয়াল টু ইউর জব, লয়াল টু ইউর লিডারশিপ, এইগুলি বলছে লয়ালটি। এটা হবে এই যে অর্গানাইজেশন এন্ড ইটস লিডারশিপ। গুড ডিসিপ্লিন আসবে, ভলান্টারি কোঅপারেশন আসবে, কনফরমেন্স। কনফরমেন্স অর্থ কি? ভলান্টারি কনফরমেন্স, ফলো করা টু রেগুলেশনস, রুলস রেগুলেশনস, এগুলি সহজ মতো তারা তুমি ফলো করবা। আমি যদি তোমাকে এখন বলি যে কালকে একটা ক্লাস নিব, কয়জন রাজি হবা যে কালকে ক্লাস করবা? সহজে রাজি হইবা? না স্যার। হ্যাঁ, এই তো না তো কই বললাম, এইটা হইলো। আর যদি কই যে না স্যার কালকে দেন, স্যার আজকে আবার দেন, 10টা 12টা পর্যন্ত দেন, কোনো ক্ষতি নাই, এইটা হলো কনফরমেন্স টু রেগুলেশনস। রেগুলেশনটা কি? আমি রেগুলেট করলাম, আমি রেগুলেশন দিলাম, আমি অর্ডার দিলাম, এই তোমার কালকে ক্লাস নিতে হবে, আমি অর্ডার দিছি। তার মানে তোমার দায়িত্ব হবে এজ এন এমপ্লয়ি, এজ এ ফলোয়ার, এজ এন সাবঅর্ডিনেট, তোমাকে এটা সোজাভাবে মেনে নেওয়া। এটা হলো কনফরমেন্স। তাহলে বোঝা গেল যে তুমি রিয়েলি কমিটেড। এইগুলো হলো এফেক্ট অফ হাই মরাল। আর যদি না স্যার এমনিতে পারতেছি না, সময় নাই, কালকে পারবো না, মুখ না মুখ না, তার মানে কি তোমার এই লেভেলটা এখনো আসে নাই। ইউ আর নট কমিটেড টু ইউর ক্লাস, ইউ আর নট কমিটেড টু ইউর এডুকেশন। এইটা হলো এই অর্থ হলো এটি। কনফরমেন্স টু রেগুলেশনস, তোমার অফিস আদালতের যে নিয়ম কানুন থাকবে তার প্রতি তোমার শ্রদ্ধাবোধ থাকতে হবে, লয়াল থাকতে হবে। আনুগত্য এবং ইয়ে থাকতে হবে স্যার। এই যে ডিসপ্লে, রিজনেবল ডিসপ্লে অফ ভলান্টারি কনফরমেন্স, অটোমেটিক্যালি ফোর্স করে না। আর না আসলে তুমি যদি কাঁদবো না, কিন্তু তোমার আমি পানিশমেন্ট দিব না আসলে, এই পানিশমেন্ট যেন না লাগে সেটাই বলা হচ্ছে ভলান্টারিলি। এগুলি পড়ে নিবা, এত ব্যাখ্যা দিলে এই কোর্স সিলেবাস মনে শেষ করে দেবেন, পড়ে নিবা। এই যে রিজনেবল ডিসপ্লে, স্ট্রং স্টেমিনা, এই যে যখন নাকি প্রতিষ্ঠানের অবস্থা খারাপ হবে, এই যেমন এখন অনেক প্রতিষ্ঠানের অবস্থাই খারাপ, অনেকে বেতন দিতে পারে না, অনেকে কি বলে চাকরি রাখতে পারতেছে না, অনেকে ছাঁটাই করে দিচ্ছে। এই যে এখন কি ডিফিকাল্ট টাইম, এই যে ডিফিকাল্ট টাইম, ডিউরিং টাইমস অফ ডিফিকাল্টি, এখন তো এটা প্রযোজ্য। এই করোনার জন্য অনেক প্রতিষ্ঠান খুব ডিফিকাল্টি পেয়েছে, অনেকে কেন সবাই পারিবারিক, ইন্ডিভিজুয়ালি, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয়ভাবে সবাই আমরা ডিফিকাল্টির মধ্যে আছি। তো ওই সময়ে যেন সবাই ইয়ে থাকে, মানে কি বলে মানে শক্ত থাকে বা কনফার্ম মানে কমিটেড থাকে কাজের প্রতি। এই জন্য স্ট্রং অর্গানাইজেশনাল স্টেমিনা, এখানে স্টেমিনা শব্দটা দেওয়া হয়েছে। ability that you will face the situation strongly, যে না কোনো অসুবিধা নাই, বেতন ছাড়াই কাজ করব, আস্তে আস্তে পরিবর্তন করে দিব, দিন তো পরিবর্তন আসবে, এই ধরনের কথাবার্তা। টেক ইট, এই যে ইনকেজে টেক ইট ডিউরিং টাইমস অফ ডিফিকাল্টি, এইগুলো হলো মোরালের বেনিফিট, এফেক্টস, পজিটিভ সবগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমার এই মোটিভেশনের জন্য। সিভিল ইঞ্জিনিয়ারদের এই জিনিসগুলি ধর আমি আগে বলছি 40 বছর 30 বছর আগে এইগুলি পড়ানো হতো না কোনো কিছু। এখন ওই যে তোমাদের আউটকাম বেসড এডুকেশন, ওবিই, আর এই যে ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশনের জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমার সোসাইটি, মানুষ নিয়ে তুমি ডিল করছো, পাচ্ছ কিনা শেখার জন্য। ফস্টার ভলান্টারি, পরে দেখি কন্ডিশন দ্যাট ফস্টার ভলান্টারি কোঅপারেশন, অর্থাৎ অর্গানাইজেশনের ভিতরে ভলান্টারিলি তুমি কোঅপারেট করবা। কিভাবে করবা তোমার দায়িত্ব, সেটা করো। কি বললে হবে? জব স্যাটিসফ্যাকশন বুইল্ট ইন জব স্যাটিসফ্যাকশন, আবার সেই জব স্যাটিসফ্যাকশন দেওয়া ম্যাচিং জবস ওয়েল উইথ দি ম্যান, অর্থাৎ তোমার যেই ইন্টারেস্ট যে সাবজেক্ট উপরে, সেই সাবজেক্ট রিলেটেড তোমার চাকরিটা দেওয়া, জবটা দেওয়া, টাস্ক দেওয়া, এটা হলো ম্যাচিং করা, জবটাকে ম্যাচিং করা। তোমার যে জিনিসের মধ্যে কোনো নলেজ নাই, ইন্টারেস্ট নাই, সেই জিনিস দিয়ে তোমাকে দিয়ে কাজ করানো মানে উচিত না, এগুলি বলা হচ্ছে। এরকম অনেকগুলি ফ্যাক্টর এখানে আছে, তোমরা এগুলি দেখে নিবা। যে কন্ডিশনস ফস্টার, শব্দটা পড়ো, এটা কি? কন্ডিশনস দ্য ফস্টার দ্যাট ফস্টার ভলান্টারি। ফস্টার মানে কি? এনহ্যান্স করা, বাড়ায় দেওয়া। কি বাড়ায় দিবে? ভলান্টারি কোঅপারেশন। তুমি ভলান্টারিলি কাজ করবা, এই জিনিসগুলো তোমাকে করতে হবে। এগুলো সব ম্যানেজারের দায়িত্ব, লিডারের দায়িত্ব। আমরা এই পর্যন্ত আমরা মোরাল বা এই যে
কন্ডিশনস এগুলি পড়লাম। এগুলি মোটামুটি আমার মোটিভেশনাল ডেফিনেশনের সাথে সম্পর্ক বা থিওরির সাথে সম্পর্ক বা প্রিন্সিপালগুলির সাথে সম্পর্ক। আমরা এখন সেকেন্ড টপিক পড়ছি, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিডস। আমরা আগে বলছি, কতক্ষণ আগে ঠিক পড়ে আসলাম স্যাটিসফ্যাকশন, কতক্ষণ আগে পড়ে আছি নিডস। ওই নিডের থিওরি আছে একজনের, পড়াই আসছি। তো নিড গুলি কাকে বলা হয়? আলটিমেটলি এই নিড থেকে তোমার মোটিভেশনাল উৎপত্তি। মানুষকে নিড স্যাটিসফ্যাকশন করবা, যতটুকু পারবা ততই তুমি মোটিভেট করতে পারবা। এবং নিড সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে, নিড কাকে বলে। হোয়াট ইজ নিড? নিডের ডেফিনেশন দিয়ে দিস। হোয়াট এ পারসন মাস্ট হ্যাভ, এবং যা খুশি তাই চায় সেটাও তার নিড হতে পারে। মাস্ট হ্যাভ মানে কি? অবশ্যই থাকতে হবে। পারসন মাস্ট হ্যাভ, অবশ্যই থাকতে হবে, অবশ্যই তার দরকার হবে তার এই জিনিসগুলি। অবশ্যই দরকারি জিনিসগুলি কি মানুষের, বলো? মৌলিক চাহিদা যেগুলা, হ্যাঁ, কি কি বলো? খাদ্য, বস্ত্র, বাসস্থান। বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। হ্যাঁ, ভেরি গুড। ব্যাস এটাই। কে কইছো এগুলি? কে বললো এখন? স্যার মাসুম, আবু রাজিম মাসুম। সবাই পারে স্যার। স্যার মেহেরিন। এতদিন পরে মাসুমের নাম্বার পাইতেছো, ভালোই কইছো। স্যার আমিও কিন্তু বলছি। না, সিআর এর নাম্বার দিতে হবে বেশি করে নাকি? না স্যার। আর কে বলছো এখন? রুম্পা? জি স্যার মেহেরিন। মেহেরিন কত নাম্বার? স্যার আপনি খুশি হয়ে দিলে দিবেন। কোন রুম্পার কি পাস? জি স্যার 05। স্যার একে কল দেন স্যার, এই আগেও পাইছে। আচ্ছা যাও, দিব সবারই হয়েছে, ঠিক আছে। এই যে মৌলিক কইছো, ভালো কথা কইছো। বেসিক আন্ডারস্ট্যান্ডিং, মাস্ট হ্যাভ, আর তারপর হচ্ছে হোয়াট হি নিয়ারলি ওয়ান্টস। এইটা হলো মাস্ট হ্যাভ, তো জরুরি দরকার আছে, তারপরে আর অনেক নিড থাকবে। বলছে হোয়াট হি নিয়ারলি ওয়ান্টস, তার মনে চাইছে চাচ্ছে, এইটাই তার নিড, এটাও নিড কিন্তু। সুতরাং এটা অনেক বড় রেঞ্জ নিডের। এই নিড গুলি তোমাকে বুঝতে হবে। তুমি নিজে বইলা তারপর যখন নাকি তোমার কাছে ডিমান্ড করবে, দাবি দাওয়া নিয়ে আসবে, এমপ্লয়িরা গ্রুপে আসবে, অ্যাসোসিয়েশন করে আসবে, ইন্ডিভিজুয়াল আসবে, ইউ মাস্ট লিসেন টু দোজ। এবং তাদের এই নিড গুলিকে তোমাকে মিট করতে হবে। তোমার ক্যাপাবল, তোমার কতটুকু তুমি ক্যাপাবল বা যতটুকু তোমার পক্ষে সম্ভব। তোমার মানে কি প্রাতিষ্ঠানিক ভাবে যেগুলো সম্ভব, থ্রু অর্গানাইজেশনাল। এই জন্য নিড গুলিকে পড়তে হবে, ক্লাসিফিকেশন অফ নিড। এই যে ফিজিক্যাল নিড যেটা বললাম, সিকিউরিটি নিড, সোসাইটাল নিড। সোসাইটির লোকে খুবই ইম্পর্টেন্ট। তুমি কোন অর্গানাইজেশনে কাজ করছো, অর্গানাইজেশনের স্ট্যাটাসটা কি সোসাইটির ভিতরে। সোসাইটির নিড কিন্তু একটা বড় জিনিস। তুমি কেমন মানুষের লোকে উঠাপড়া করো, কেমন গাড়ি টাড়ি দেওয়া যায়, তোমার অফিসের ডেকোরেশন কেমন, সবকিছু। সেলফ ফুলফিলমেন্ট নিডস, নিজের পাওয়ার, অটোনমি, ফ্রিডম, এই সমস্ত কিছু নিড। এই 4 ক্যাটাগরি নিড তুমি পড়বা। এই যে ডিটেইল ক্লাসিফিকেশন দিচ্ছে, যে ফিজিক্যাল নিড তুমি যেটা বললা, ফর সার্ভাইভাল, এটা বেসিক নিড। কি বলছো? অন্ন বস্ত্র কইছো না? অন্ন, বস্ত্র, বাসস্থান, ফুড, শেল্টার এন্ড রেস্ট। এই জিনিসগুলি কিন্তু খুব দরকার। এই জন্য তোমার এই যে বেতনের স্কেল তৈরি করে, আমাদের যে স্কেল আছে না, 19টা 20টা স্কেল আছে না? জি স্যার। তাহলে এই যে লোয়েস্ট স্কেলটা তৈরি করে কেমনে, একটা কমিশন করা হয়, তারা স্টাডি করে দেখে 5 জন 6 জনের একটা এভারেজ ফ্যামিলি যদি হয়, তাহলে মিনিমাম কত টাকা হলে তার অ্যাট লিস্ট মানে ফুলফিল দেয়ার এই সমস্ত রিকোয়ারমেন্ট গুলি, বেসিক দরকার, এগুলি মিট করতে পারবে। এরপরও তাদের স্কেল অনুযায়ী বা স্ট্যাটাস অনুযায়ী উপরের লেভেলে যায়, তাদের বিভিন্ন লেভেলে তাদের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট এইভাবে যায়। সুতরাং এই যে এটা হলো ফিজিওলজিক্যাল নিড, ফিজিক্যাল নিড ফর সিকিউরিটি খুবই দরকার। এগুলি ক্লাসিফিকেশন দেওয়া আছে, সবগুলি পড়বা। সোসাইটাল নিড কি কি? নিড ফর অ্যাফিলিয়েশন, এস্টিম, স্ট্যাটাস চাও তুমি, তোমার একটা টাইটেল চাও, তুমি কি হইতে চাও, ডিরেক্টর হইতে চাও না ইনচার্জ হইতে চাও, তোমার এই সমস্ত এই যে স্ট্যাটাস, ডমিনেন্স, তুমি অন্যের উপরে তোমার সুপ্রিমেসি চাও, তুমি রিকগনিশন চাও, তুমি অ্যাপ্রিসিয়েশন চাও, এই জিনিসগুলি, এই সমস্ত ক্লাসিফিকেশন গুলি তুমি পড়বা। আমি এখানে আর ডিটেল আলোচনা করলাম। সেলফ, এটা নিজের জন্য, নিজের সেলফ অ্যাকচুয়ালাইজেশন অর্থাৎ পার্সোনাল গ্রোথ। তুমি এখান থেকে কি শিখে নিচ্ছ, তোমার প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপ করতে পারতেছো, স্কিল ডেভেলপ করতে পারছো, তোমার অন্যান্য ধরনের রিলেশনশিপ যেগুলো তোমার দরকার হয়, কমিউনিকেশন স্কিলস, নেগোসিয়েশন স্কিলস, এগুলো তুমি তৈরি করতেছো নিজের
নিজেকে রিচ করার জন্য। ওই যে পার্সোনাল গ্রোথ অথবা তাকে বলা হয় পার্সোনাল ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট। এই যে এগুলো তুমি কিভাবে করতে পারো, তোমার নিড ফর পাওয়ার, তুমি পাওয়ার চাও কেন, ইনফ্লুয়েন্স করবা অন্যকে, তুমি কন্ট্রোল করবা অন্যের উপরে, এবং তুমি অটোনমি চাও, ফ্রিডম চাও, ফ্রিডম অফ দ্য জবস। যাকে তাকে চাকরি দিতে পারবা, যাকে তাকে যাই ডিসমিস করতে পারবা, এই সমস্ত ক্ষমতা তোমার চাও। এগুলো হলো সেলফ ফুলফিলমেন্ট নিডস, এগুলো করে নিবা। পটেন্সি মানে কি অ্যাকচুয়ালি এই যে নিড গুলো আমি বললাম তোমাদের কাছে, যারা নাকি লিডারের কাছে নিয়ে আসবে, অর্গানাইজেশনাল চিফের কাছে নিয়ে আসবে, তাদের এই দাবিগুলি কতটুকু জাস্টিফাইড, এগুলি এটা হলো পটেন্সি। সেগুলি ভেরিফাই করার জন্য এখানে কিছু বলছে, ইটস রিয়েলি নট পসিবল। তবু এটা একটা সাবজেক্টিভ, এটা কোনো মেজার করার মতো কিছু নাই, রিলেটিভ জাজমেন্টের উপরে তোমার সেগুলি ক্যালকুলেট করতে হবে। এখন এগুলি মিট করবা কেমনে, এই যে সমস্ত নিডগুলি মিট করবা কেন, এখানে মিটিং নিডস থ্রু অর্গানাইজেশন বলা আছে। বিভিন্ন গ্রুপে করতে পারো, স্মল গ্রুপে ভাগ করে দাও, কাউকে আইসোলেট করবা না, যাতে এক জায়গা থেকে অনেক জায়গায় সরাই দিবা না আননেসেসারি। এটা কিন্তু আবার দরকার হয়, এগুলো অনেক সময় কন্ট্রাডিক্টিং। অনেক সময় আমরা করি কি, যে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করি, আননেসেসারি বদলি করা ঠিক না, সময় নষ্ট হবে, টাইম নষ্ট হবে, তারপরে স্কিল নষ্ট হবে, এগুলি খেয়াল করার। ন্যারো স্টাফ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তোমার হায়ারার্কি মানে ইন্ডিভিজুয়াল, যেমন বললাম উপর থেকে তোমার হাই পজিশন বা তোমার পজিশনের দুইজনের মাঝে গ্যাপগুলি কমায় দেওয়া হয়েছে, বলছে কন্ট্রাক্টটা বাড়ায় দেওয়া, তাদেরকে সুযোগ দেওয়া যখন তখন তোমাদের কাছে আসতে পারে, এইরকম সুযোগ দেওয়া। প্লেস ইন দ্য হায়ারার্কি। জব এনলার্জমেন্ট, তুমি একটা কাজ করতেছো, তোমার কাজের পরিধি বাড়ায় দেওয়া হলো, তাহলে তুমি মনে করবা তুমি বেটার, তুমি তোমার প্রতি সন্তুষ্ট আছে, স্যাটিসফাইড আছে অথরিটি, তা নাহলে তোমাকে এক কাজের জায়গায় 3 কাজ দিল কেন করার জন্য। এটা বলছে নাম্বার অফ টাস্ক পারফর্ম বাই এমপ্লয়ি ইজ ইনক্রিজড। তখন তুমি মনে করবা, ও ইয়েস আই এম সামবডি, আমার উপরে বেশ ট্রাস্ট আছে, আমি ক্যাপাবল অনেক কাজ করার জন্য। এটা কিন্তু তোমাকে মোটিভেট করা হয়। জব এনরিচমেন্ট, এনলার্জমেন্ট আর এনরিচমেন্ট দুইটা তফাৎ কিন্তু বলে দেখবা ভালো করে। এনরিচ করা হলো কাজের যে ধরন, কাজের যে পদ্ধতি, কাজের যে এনভায়রনমেন্ট, এটাকে এনরিচ করা। যেমন এখন আমি কম্পিউটারের মাধ্যমে করতেছি ক্লাস, অনলাইনে ক্লাস করতেছি। আগে ক্লাসগুলি করতে হয়েছে ফিজিক্যালি, ব্ল্যাকবোর্ডে লিখে লিখা, চক দিয়ে লিখতে হয়েছে। কি কাজ করতাম, একই তো কথা নাকি ক্লাস? এখন কি বুঝছি না, আগে বোর্ডে লেখা, এটা হলো একটা রকমের। সেখান থেকে আস্তে আস্তে এরকম ভাবে ঘরে আসলো আমাদের ট্রান্সপারেন্সি, ওই যে ওভারহেড প্রেজেন্টার বললাম, এখন হইলো অনলাইনে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এগুলি কি, এগুলি এনরিচ করা হচ্ছে পদ্ধতি। আগে ছিল টাইপরাইটার, হাতে টাইপ করতো কার্বন দিয়ে দিয়া, তারপর ইলেকট্রিক টাইপরাইটার, পরে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, এখন আরো কত কিছু, স্ক্যান টেন, এগুলো হলো এনরিচমেন্টের, মানে পরিবর্তন করা হলো, এনরিচ করা কাজ, পরিবর্তন, অ্যাচিভমেন্ট, এগুলিতে এনরিচ করে দিলে এটার মধ্যেও তুমি করতে পারবা। নিড স্যাটিসফ্যাকশন, জব রোটেশন, আগে বললাম স্প্লিটিং, ডিগ্রি অফ ডিসেন্ট্রালাইজেশন আমরা পড়ছি আগে, সেন্ট্রালাইজড অর্গানাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজড, মনে আছে? জি স্যার। সেন্ট্রালাইজড হলো যেখানে ডিসিশনগুলো নিচের লেভেলে নেয়, আর সেন্ট্রালাইজড হলো ডিসিশনগুলি সব উপরের দিকে থাকে। এই জন্য তোমার যদি ডিসেন্ট্রালাইজেশন দাও, তাহলে তোমার উপরে ফ্রিডমটা বেশি আসবে। এইগুলি উপরে কতগুলি, এখানে 9টা পয়েন্ট আছে মানুষকে নিড কি লিখে স্যাটিসফাই করার জন্য। এগুলি খুব প্র্যাকটিস করা জরুরি দরকার, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। এগুলি শিখতে হবে তোমাকে। এখন লিডিং, আমরা কিন্তু এখন নেক্সট টপিকে যাচ্ছি। সবই মোটিভেশনের ভিতরে, হিউম্যান ফ্যাক্টর। কয়টা পড়লাম? থিওরি পড়লাম, নিড পড়লাম, আর এখন পড়তেছি, এখন কি পড়তেছি? লিডিং, ডাইরেক্টিং এন্ড গাইডিং। এটা হলো মেইন ফিলোসফি এখানে। এই মোটিভেশনের হোল আইডিয়া হলো তোমাকে লিডার বানানো, লিডার। এই লিডারের কাজ কি? লিড করবা, নেতৃত্ব দেওয়া। এই যে লিড করবা,
লিডারের কাজ কি? ডাইরেক্ট করবা, ডিরেক্ট করবা, অর্ডার দিবা, লিড করা, গাইড করা, গাইড করবা, গাইডেন্স গাইড করবা। এই জন্য যে টাস্ক অফ লিডিং, টাস্ক অফ ডিরেক্টিং, টাস্ক অফ গাইডিং, এগুলি প্রসেস আমরা আগে মনে রাখবো সবসময়। ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস। প্রসেস Leading, directing, and guiding. কিসের প্রসেস? Tasks of leading, directing, and guiding. ম্যানেজমেন্ট বলছি আমি, ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টের প্রসেস। জি স্যার। কিসের প্রসেস? ম্যানেজমেন্টের মোটিভেশনাল প্রসেস। ম্যানেজমেন্ট মানে কি? Making rational decision. না, হ্যাঁ হ্যাঁ, রাইট, গুড, বলো। Making rational decision. ভেরি গুড। কে বলছো? Sir Abdul Momin. আবার এই মমিন, তুমি তো চ্যাম্পিয়ন হয়ে দেবো। মমিন, তোমার নাম্বার তুমি কই? 54 ID. হ্যাঁ, 54 ID. 54। এইটা হলো পারফেক্ট শব্দ ইউজ করছো। কি কইছো তুমি, বলো? Making rational decision. ভেরি গুড। খালি ডিসিশন কইছো না, রেশনাল ডিসিশন শব্দটা ইউজ করছো। এইটা যদি মনে রাখো, তোমার এই কোর্সের 100% অ্যাচিভমেন্ট। আজকে সবাই আবার বলে দিচ্ছি, রিপিট। ম্যানেজমেন্ট অর্থ Making rational decision. ওভার ডিসিশন মেকিং। Rational making. যদি কারেক্ট ডিসিশন দিতে পারো, সব সমস্যার সমাধান। টাইমলি, রেশনাল মানে হলো কারেক্ট, প্রুডেন্ট, টাইমলি, সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। এই ডিসিশন মেকিং এর প্রসেসের ভিতরে হইলো আমার ম্যানেজমেন্ট প্রসেস। কতগুলি স্টেপ করছি, প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, অ্যাচিভমেন্ট করছি আমরা। আর আমরা এখানে পড়তেছি লিডিং, ডিরেক্টিং এন্ড গাইডিং। এটা মোটামুটি কার কাজ? লিডারের কাজ। এই যে লিডারশিপ, প্রসেস অফ লিডিং এন্ড লিডারশিপ কোয়ালিটি, ভেরি ভেরি ফান্ডামেন্টাল। শিখে বলো লিডিং কাকে বলে? এই যে বলছি, পড়ো তাদের। Of dynamic man to man relationship between a manager or supervisor and his subordinates. ভেরি গুড। বিটুইন এ ম্যানেজার মানে এখানে আমরা আগে বলছি দি ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ডিরেক্টর, প্রজেক্ট সুপারভাইজার, হোয়াটএভার, এন্ড হিজ সাবঅর্ডিনেট। এই যে সাবঅর্ডিনেট, নিচের লেভেলের লোকগুলি, তোমার আন্ডার যারা আছে তাদের সাথে রিলেটেড, ম্যান টু ম্যান রিলেটেড, ডাইনামিক রিলেশনশিপ। এই জন্য বলছি ম্যানেজমেন্ট ইজ ডাইনামিক আর অ্যাডমিনিস্ট্রেশন ইজ কি ছিল? পড়ছো না? Statistics, sir. স্ট্যাটিস্টিক্স না, কি বলছো এটা? কে বলছো? Sir Mukarram. স্ট্যাটিস্টিক্স হলো অঙ্কের সাবজেক্ট। স্ট্যাটিস্টিক্স হলো কি বলে এটা বাংলায়, কি বলে? পরিসংখ্যান। স্ট্যাটিক পড়ছো না? ইন্টারমিডিয়েট কো পাস করছো না? মেট্রিক পাস করছো না? এখানে গতিবিদ্যা, গতিবিদ্যা পড়ছো? জি স্যার। হ্যাঁ, নিউটনের থিওরি এগুলি পড়ছো না? এটা কইছো এখন কাজ জানি কইলাম, স্ট্যাটিস্টিক্স কে কইছো? স্যার মুকাররম বলছে। মুকাররম কত রোল নাম্বার? 52। কি 52 স্যার। জি স্যার। 52 রোল নাম্বার তো নাই আমার কাছে। ও আছে মুকাররমুল ইসলাম। গুড। তো এখন এই যে কথাবার্তাগুলি মাঝে মাঝে বলতেছো, এটা খুবই ভালো লাগছে যে মোটামুটি কিছু না কিছু ধারণা আছে। আর যারা বলতে পারতেছে না, খেয়াল করলে তোমরা সবাই জানো, হয়তো মনে থাকে না। কি বলছি, ম্যানেজমেন্টের মেইন ফিলোসফি তোমরা এখন শিখলে এখন এটি। আর এখানে যা পড়াচ্ছি এটা হলো লিডারশিপ। বিকেম এ লিডার। তোমার কাজগুলি এখন কি? লিডারের কাজ কি বলে দিচ্ছি। এই যে কি কাজ করছি বলো? Dynamic man-to-man relationship between a manager or supervisor and his subordinate. Right, good. তারপরটা? It is a process by which a supervisor directly and personally influence.
directly and personally influence the behavior of his subordinate. এই তো তাইলে তোমার মাধ্যমে তুমি সুপারভাইজার ডাইরেক্টলি তুমি ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করবা তোমার সাবঅর্ডিনেট কে তার ব্যবহারের জন্য ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অফ হিজ সাবঅর্ডিনেটস যাতে ওই যে টার্গেট কি হাই লেভেল অফ মোরাল নিয়ে আসার জন্য এই লিডিং এর টাস্ক লিডিং এর ডেফিনেশন দিলাম এই যে লিডিং এর জন্য এখন লিডারশিপ ফাংশনস এন্ড অ্যাক্টিভিটিস মানে তোমার কাজ কি এখানে অনেকগুলি কাজ দেওয়া আছে গাইডিং ডিরেক্টিং ডিসিপ্লিনিং স্যাটিসফাইং নিড আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলিং অফ দি সাবঅর্ডিনেট তোমাকে সাবঅর্ডিনেট সম্বন্ধে খুব ধারণা রাখতে হবে কন্টিনিউয়াসলি তারা কি প্রবলেম ফেস করতেছে তাদের ডিফিকাল্টি গুলি কি কি তাদের নিড গুলি কি তুমি এই যে ফিলিংস অফ দি সাবঅর্ডিনেটস এন্ড দি প্রবলেম দে ফেস তাহলে তুমি গুড লিডার হবা এবং তাদের জিনিস তাদের থেকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি জিনিসগুলো বুঝবা লুক এট থিংস ফ্রম সাবঅর্ডিনেট পয়েন্ট অফ ভিউ তোমার কাছে কোন ডিমান্ড নিয়ে আসলে দাবি দাওয়া নিয়ে আসলে তুমি আগে মনে করবা তাদের কাছে শুনবা কিভাবে শুনবা যেন তুমি তাদের মধ্যে একজন তোমারও এই ধরনের দাবি তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা 4 নম্বর বলো Influencing subordinate through own performance. own performance নিজে ফাঁকিবাজি করে অন্যের গাইড করতে পারবা না own মানে কি নিজস্ব নিজের পারফরম্যান্স হ্যাঁ তোমার নিজের লিডারের পারফরম্যান্স শুনে লিডার পারফরম্যান্স তারপরে ফস্টারিং এই যে আবার বলছে আবার ভলান্টারি কোঅপারেশন থ্রু অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার তোমার নিজের মাধ্যমে তোমার ব্যবহারের মাধ্যমে তাদেরকে করবা এই ফাংশন এন্ড অ্যাক্টিভিটিস গুলি একটু ভালো করে পড়বা দেখো কোয়ালিটিস কিভাবে করতেছো এখানে তোমার কোয়ালিটি গুলো দেওয়া আছে ভালো লিডাররা এই ধরনের কোয়ালিটি আসবে তারা ক্যাপাসিটি তার পাস করার ক্যাপাসিটি থাকে তাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকে তাহলে গুড ফিল ফর গুড হিউম্যান রিলেশনস কন্টিনিউয়াস এনথুজিয়াজম তার মধ্যে এনথুজিয়াজম থাকে সবসময় ডিজায়ার থাকে কিভাবে সে এক্সেল হবে টু বিকাম ফেমাস দি বেস্ট লিডার হবে এগুলো হলো লিডারশিপের বড় জিনিস আমরা এগুলো পড়ছি ক্লাসিফিকেশন লিডারগুলো দেখে নিবা বিভিন্ন ক্লাসের লিডারশিপ হয় গাইডস এখন তোমাকে কতগুলো টিপস দেওয়া হলো তুমি কিভাবে গুড ভালো লিডার হতে পারবা এগুলো পড়ো guides for leaders behavior Findings and approvals, consistency. friendliness বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ থাকে friendliness and approval, consistency and তুমি যে কাজগুলি করবা সব সময় যেন একই ধরনের মানুষ বুঝতে পারে আছে না মানুষ একটা কয় তুমি একরকম এই সিচুয়েশনে একরকম ব্যবহার করলা অন্য জায়গা দিয়ে আর উল্টা দিকে ব্যবহার করতেছো করো না এটা ইনকনসিস্টেন্ট হয় তখন এই জন্য কনসিস্টেন্সি যা করবা বুঝতে পারে তোমার ব্যবহার দিয়ে তোমাকে দিয়ে বুঝতে পারে না তুমি ঠিক মতো একই ধরনের আচরণ করতেছো এবং ফেয়ারলি করতেছো ফেয়ার in dealing support and confidence in subordinates সাবঅর্ডিনেটের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তাদের প্রতি তাদের সাপোর্ট দিতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে হ্যাঁ তাদের প্রতি তা নাহলে তুমি মিসট্রাস্ট করলে তো হবে না ট্রাস্টওয়ার্দি করতে হবে ইউজ পার্টিসিপেশন ডিসিশন মেকিং তুমি ডিসিশন নেওয়ার সময় তাদেরকে নিয়ে ডিসিশনগুলি নাও অনেক সময় এটা খুবই ইম্পর্টেন্ট তুমি ডিসিশন নিতে পারতেছো না বুঝতেছো না তাহলে সবাইকে আলোচনা করে এই জন্য মিটিং করে ওয়ার্কশপ করে ডিসকাস করে তারপরে তোমার একটা সিদ্ধান্ত নিয়ে আসো এরকম ইউজ অফ এই জন্য বলছে ডেমোক্রেটিক এই যে টু টাইপ কমিউনিকেশন ম্যানেজমেন্ট ইজ ডেমোক্রেটিক আমরা এখন এই মুহূর্তে কজন আছি পার্টিসিপেন্ট 45 স্যার আপনি হ্যাঁ ভালো করে নোট করবা আচ্ছা তুমি যাদেরকে বলছিলাম ওরা কি আইসিএস কে ক্লাসে জি স্যার আসছে স্যার যেমন স্যার আসছি স্যার নতুন যারা নাকি ক্লাস করো না এরকম কেউ আছে এখানে স্যার আমি দুটো ক্লাস করছি 3 নম্বর ক্লাস স্যার আমার না এই যে শাহরিয়ার পায়েল কই রাকিব কই মাসুম জি স্যার তাহলে পরীক্ষা স্যার ওই যে রাকিবুল হাসান মুন্না উনিও আছে স্যার না ওই যে 07 জি স্যার জি স্যার তো একটা পরীক্ষাও দেয় না ক্লাস টেস্টও দেয় না ভাইভাও দেয় না কিছুই দেয় না কি হইছে তার
আসো তুমি রাকিব আসো জি স্যার আছি স্যার বলো তোমার কি হয়েছে তোমার রোল নাম্বার তুমি তো কোনো পরীক্ষা দাও না এই পর্যন্ত একটাও স্যার আমি তো স্যার সাবমিশন করছি স্যার আপনার ইয়েতে স্যার কিসে স্যার পরীক্ষা আমি দিছি স্যার আমার ইমেল থেকে মাসুমকে আমি ওটা পাঠাইছি এ না ওইটা হলো তোমার এটা মিড টার্ম যেটা নিছি তখন দিছো খালি নাকি জি স্যার আর অ্যাসাইনমেন্ট জমা দিছো জি স্যার কিন্তু এর আগে কোনো ক্লাস করো নাই স্যার আমি স্যার অ্যাটেন্ড ছিলাম স্যার ক্লাসের মধ্যে কিন্তু তুমি ক্লাস টেস্ট 1 2 3 একটাও দাও না বাইবো দাও না প্রথম দিন যে বাইবা নিছিলাম সেখানে ছিল না স্যার প্রথম ক্লাস স্যার করতে পারিনি স্যার আর আমার একটু নেটের একটু সমস্যা তো যার কারণে ক্লাস টেস্ট 1 2 3 একটাও দাও না এই তো খালি পরীক্ষাটা দিছো জি স্যার এই ক্লাস টেস্ট 1 2 দাও নাই তুমি জরুরি বেসিসে কন্টাক্ট করবা তোমার এই মাসুমের লাগে থেকে তোমাকে এগুলি দিতে হবে শাহরিয়ার কই আসছো শাহরিয়ার পায়া যে মাসুম স্যার উনি তো এতক্ষণ ক্লাসে ছিল এখন তো দেখতেছি না স্যার এই কি প্রথম আইছে সে ক্লাসে জি স্যার আজকে স্যার ফার্স্ট আসছে সে চলে গেল কই ডাকো তাকে আমি কিন্তু একদম ইয়া করবো এর থেকে কিন্তু আমি একদম বাদ দিয়ে দিছি কিন্তু ইয়ার থেকে পরে আমার দৌড় দিবা না এই যে রাকিব রুদ্র বাদ দিছিল কারণ কই শাহরিয়া পায় লইলা তার ইয়ে দিবা অ্যাটেন্ডেন্স দিবা এবং সেও একটা ক্লাস টেস্ট দেয় নাই জি স্যার উনি মিড টার্মও দেয় নাই তো মিড টার্মও দেয় নাই সুতরাং তাকে তার কথা বলতে বলবা তার নাম্বার দিয়ে তুমি কথা বলবা ঠিক আছে এই যে গাইড ফর লিডার এগুলি পড়ে নিবা আর বাকি কারা আছে দেখো এই যে ওইটা খুবই ইম্পর্টেন্ট জানেন তোমাকে বলছিলাম আমি যেমন ক্লাস টেস্ট 3 প্রিন্স দেয় নাই আসো প্রিন্স আসো নাই তানবীর স্যার প্রিন্স আছে তো ক্লাসে কই তানবীর তো কই তানবীর তানবীর মাহমুদ শাকিল শরীফুল এরা ক্লাস টেস্ট 3 দেয় নাই ক্লাস টেস্ট 2 ফাহিম আকবর সাইফুল এই জিনিসগুলি খুব ইয়েতে তাদেরকে আপডেট করতে হবে সময় কিন্তু কম স্যার আমি তো ক্লাস টেস্ট দিয়েছি সবগুলা কে তুমি না সাইফুল ভাই শফিউল না সাইফুল হলো 17 ঠিক আছে আমার কথা আমি বললাম মাসুম তুমি এগুলো নোট করো কারা আজকে আসে নতুন আসে আমাকে নোট দিয়ে বলবা আচ্ছা স্যার এই যে গাইড ফর লিডার এগুলো পড়ালাম ভেরি ইম্পর্টেন্ট তারা গাও সঙ্গে গাইড ফর লিডার ডিরেক্টিং প্রসেস এই যে বলছি অর্থাৎ লিডারের কাজ হলো লিড করা তাই তো নাকি লিডিং কাকে বলে পড়াইলাম এই লিডিং করতে গেলে কি লাগে দুইটা জিনিস লাগবে বলো এখানে কি কি লাগবে লিড করতে গেলে ডিরেক্টিং লাগবে আরটা কি লাগবে গাইডিং এই যে নিচে দেখো লাস্টে ডিরেক্টিং এন্ড লাস্টে কি লিখছি দেখো Directing and guiding. বলো লাস্টে কি লেখা আছে Directing and guiding are mechanism for leading. Mechanism for Leading. লিড করতে দি টাস্ক অফ লিডিং তোমাকে কাজ করতে হলে তোমার কি লাগবে Directing and guiding. ডিরেকশন এবং গাইড করার এবিলিটি থাকতে এই দুইটা দিয়ে দুইটা অস্ত্র দুই অস্ত্র দিয়ে তুমি লিড করবা ডিরেক্ট কন্টিনিউয়াসলি ইনস্ট্রাকশন দেওয়া অর্ডার দেওয়া ফরমাইশ দেওয়া এবং এট দ্য সেম টাইম তাকে গাইড করা কিভাবে সে ফরম্যাটগুলি কাজ করবে বা করবে এই দুটো হলো মেকানিজমস ফর লিডিং তারপরে আমরা এই যে অর্ডার ডিরেক্টিং মানে ইস্যুইং অর্ডার এখন অর্ডার তুমি মুখে দিতে পারো লিখিত দিতে পারো তাই তো জি স্যার আর অফিসিয়াল কাজকর্ম ম্যানেজমেন্টের কাজকর্ম এই অর্ডারের মাধ্যমেই হয় এটাই হলো ডিরেক্টিং অর্ডারের মাধ্যমেই হয় এখন অর্ডারের ডেফিনেশন দিছি বলো অর্ডারের ডেফিনেশন কাকে বলে এই যে বলছে
an order initiates, ইনিশিয়েট কিছুটা শুরু করে, modifies or চেঞ্জ করে, stop মডিফাই করে, অথবা or stop an activity. অ্যাক্টিভিটি, যে কোনো কাজ শুরু করে অর্ডার দিয়া, চেঞ্জ করে, মডিফাই করে অর্ডার দিয়া, অথবা এটাকে বন্ধ করে কি দিয়া, Activity. অর্ডার দিয়া। অর্ডার দিয়া। এইটাই হলো অর্ডার, এন্ড অর্ডার ইনিশিয়েট। Management plans are communicate to lower Management plans are communicated to lower levels, নিচের লেভেলে যদি দিবা কি দিয়া, through official instruction or directions. Good. এই হলো অর্ডারের কাজ। আজকে থেকে শিখা দেবা অর্ডার কাকে বলে। খালি তো অর্ডার কইয়া দিতেছো, খালি ডিরেক্টর কই যাচ্ছ, লিডার কই যাচ্ছ। এই ফাংশন গুলি, ডেফিনেশন গুলি কি জিনিস আজকে তোমরা শিখলাম। এই অর্ডার যে অফিসিয়াল করবা, অর্ডার কাকে বলে, এই অর্ডার ডেফিনেশন শিখে গেলাম। এই অর্ডার দিতে গেলে কি কি লাগবে, এই যে নেসেসারি হলো necessary components of a good order. গুড অর্ডার। Complete ভালো অর্ডার দিতে গেলে কি কি লাগবে, কম্পোনেন্টস, এলিমেন্টস কি লাগবে বলো। এই জিনিসগুলো দিলে তুমি একটা গুড অর্ডার দিতে পারবে। including all information, clear, specific, concrete. তিনটা জিনিস লাগে, তিনটা জিনিস। একটা হলো কমপ্লিট ইনফরমেশন দিতে হবে, আরেকটা Clear, double. ক্লিয়ারলি বলতে হবে, তুমি যা বলবা ক্লিয়ারলি বলবা, স্পেসিফিক কনক্রিট হইতে বলবা। আরেকটা Double. ভালো করে দেখে বলো কি এটা, এই যে এটা কইতে পারবা তার নাম্বার দেব। ডুয়েবল। এটা কইছো doable sir ডুয়েবল কে কইছো কে? নাফি। কি বলছো? নাফি স্যার, নাফি। নাফিউজ জামান নাকি? নাফি স্যার, জি স্যার। মাহমুদ বলছি স্যার, মাহমুদ। নাফিউজ জামান নাকি? জি স্যার। আর দুজনে বলছে তিনটে মার্কস দিয়ে দেন। আচ্ছা দিলাম। কই নাফিউজ জামান কই? রোল নাম্বার কত? 42 স্যার, 42। যাক বলো তো বলতে স্যার ডুয়েবল। মাহমুদ বলছি স্যার, মাহমুদ স্যার। আচ্ছা দাও দিলাম। মাহমুদ কই? কই মাহমুদ কই? 46 স্যার, 46। আরে কি ওরে কো 700 নম্বর মনে হয়। যা কিছুটা হলো উদ্বুদ্ধ হইতেছো, দেখছো শব্দ উচ্চারণ করা বোঝা। ডুয়েবল মানে কি? করা সম্ভব। করা সম্ভব। ভেরি গুড। এই হলো ফিজিবল একটা নাম। এমন কোন অর্ডার দিবা না আজকে থেকে বুঝা যাও, যেটা এটা কি ফিজিবল, যেটা করা সম্ভব হবে না, এরকম কোন অর্ডার দেওয়া যাবে না। যেমন আমি আবারও ক্লাসের কথা বলি, আমি যদি আবার বলি আজকে রাতে 12টার সময় ক্লাস নিব, তাই রাতে বললে তো সম্ভব না। আমি যদি কই এখন আজকে রাতে 12টার সময় ক্লাস নিব, আমি অর্ডার দিলাম না স্যার, সম্ভব না স্যার। এই তাইলে এইটাই, তাহলে আমি খামার এরকম অর্ডার দেওয়া ঠিক না? আমাদের দেশের কোম্পানিগুলো অনেক সময় এরকম টাইপের অর্ডার দেয় স্যার। হ্যাঁ, এই জন্য বলছি দেওয়া এটা বাংলাদেশ না, যেহেতু দেয় স্যার। বাংলাদেশে আসলে স্যার এই ধরনের অর্ডারে আমরা ইউজড স্যার। এইগুলি যা তো দেয়, এবং সেই জন্য তো এইগুলি পড়াইতেছে যে জানে যে এইগুলি হইতাছে। কেন হইতাছে? তার জন্য কাজও হয় না, মেসাকার হইতাছে উল্টা পাল্টা। যেমন কালকে বলে দিব যে আজকালকে একটা গভর্নমেন্টের স্কলারশিপ আইছে, তো এত দিনে ফালা রাখছে, তো কালকের মধ্যে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন, আজ তোমার স্কলারশিপ শেষ। এটা হইলো স্যার? আমরা যারা পড়াশোনা করি আমরাই পরবর্তীতে মানে ঊর্ধ্বতনে গেলে আমরা এরকম উল্টাপাল্টা ডিসিশন দিয়ে থাকি। এই তাহলে এটা কারা কইছো? স্যার আসাদ। আচ্ছা, যদি তুমি এখন থেকে তুমি মনে ভাব করে থাকো যে তুমি এই জিনিস করবা, কেন কইছো তুমি? যেহেতু এটা হচ্ছে, তাই তো নাকি? জি স্যার। তো এই যে থেকে বলছো আসাদের নাম্বার কত কও? স্যার 57। 57। গুড। আসাদুল্লাহ? জি স্যার, আসাদুল আলম। সৈয়দ আসাদুল আলম স্যার। আসাদুল আলম 57 যা দিলাম। তুমি পিটিউ লিখছিলে একটা আমাদের কোশ্চেনের মধ্যে স্যার। আর এই আসাদ না স্যার, ওইটা হচ্ছে আসাদুল্লাহ।
লাস্টে 100 আসাদুল আলম লিখছে পিটিইউ। জি স্যার জি স্যার পরে পাঠাইছিলাম আপনারে। পাঠাইছিল দেখো, আমি দেখছো কত লিখে রাখছি খাতার মধ্যে, এত সহজ জিনিস মনে করতেছ না নাম্বার দেব। জি স্যার ভেরি কেয়ারফুল থাকো, সব আমার স্ট্যাটিস্টিক্স আছে এখানে। ক্লাস করতেছে, এই যে জিনিসগুলি পড়াইলাম কত ইম্পর্টেন্ট জিনিস, আজকে থেকে শিখা যাও। রাগের চোটে কোনো অর্ডার দিবা না, মনে রাখো, বুঝছো? স্যার যে রাগের চোটে কোনো অর্ডার দিলা, এই যে যেটা ডুয়েবল হয় না, পারতেছে না, তাহলে তোমার নিজের ইজ্জত যাবে। যে এমন অর্ডার দিলা কেউ কাজ করতে পারলো না, তোমার নিজের থেকে তুমি অপদার্থ হয়ে গেল। সো ট্রাই টু বি দ্যাট ইয়েতে। কোনো কমপ্লিকেটেড জিনিস হলে, আনক্লিয়ার থাকলে ডিসিশন নেওয়ার জন্য সময় নিবা। ভেরি গুড, আগাও। ইনফ্লুয়েন্স ইন ডিসিপ্লিনিং খুবই ইম্পর্টেন্ট। এই যে মেথডস অফ কন্ডিশনিং বিহেভিয়ার আমরা অলরেডি বলছি। ইনফ্লুয়েন্সিং কাকে বলা হয়? ভলান্টারি ওবিডিয়েন্স। এই যে ডিসিপ্লিনিং কাকে হয়? ডিসিপ্লিন মানে অ্যাকশন নেওয়া, পানিশমেন্ট, ইম্পোজিং পেনাল্টিস। রিওয়ার্ডিং কাকে? ভালো জিনিস, ভালো কাজ করলে রিওয়ার্ড দিব। আমি এখন রিওয়ার্ড করতেছি না? জি স্যার রিওয়ার্ড করতে পারে, তারা রিওয়ার্ড দেই না? তারা ভালো করতেছে তাদেরকে। জি স্যার হ্যাঁ, এগুলো রিওয়ার্ডিং। আর ডিসিপ্লিন দিতেছি কয়েকজনকে, যে উল্টা পাল্টা করলে আবার তার পানিশমেন্ট দিব, নাম্বার কাটা লাগি করিস। জি স্যার মার্কেটে দিচ্ছেন। যে ক্লাস থেকে গেছে তার নাম্বার কেটে দিলাম, কিন্তু কেটে জানা ছিল ক্লাস থেকে গেছে কেটে জানা ছিল শাহরিয়ার নাকি? জি স্যার শাহরিয়ার পায়েল এখনো ক্লাসে আসে নাই, তার নাম্বার আমি কেটে দিছি, লিখে রাখছি এখানে। আসেই নাই, ক্লাস 5 নাম্বার পাইবো কই? সব কিন্তু এখানে উদাহরণ দেখাইতেছি, বুঝছো? জি স্যার পার্টনার স্যার বাংলাদেশ পুলিশ। যাই হোক, কোনো উল্টা পাল্টা কথা কইবা না, চুপচাপ থাকো, ক্লাসের কথা কও। এখানে হলো ফ্যাক্টরস। এই যে ইনফ্লুয়েন্স, তুমি কিভাবে ইনফ্লুয়েন্সিয়াল লিডার হইতে পারবা? ইনফ্লুয়েন্সিয়াল লিডার হইবা কেমনে? তুমি তো লিডার হইবা, পাওয়ারফুল লিডার হবা কিভাবে? আমি পরীক্ষা যদি দেই, হাউ ক্যান ইউ বিকাম এ পাওয়ারফুল লিডার, হাউ ক্যান ইউ বিকাম এ পাওয়ারফুল এন্ড ইনফ্লুয়েন্সিয়াল লিডার, পরীক্ষা যদি দেই তাহলে কেমন লাগবে? ডেভেলপিং এন্ড এনহ্যান্সিং এখান থেকে বুঝা লিখতে হবে, মনে রাখি। ডাইরেক্ট কোনো প্রশ্ন পাইবা না হয়তো। তাহলে এই যে ফ্যাক্টরস ফর ডেভেলপিং এন্ড এনহ্যান্সিং ইনফ্লুয়েন্স, তোমাকে ইনফ্লুয়েন্স, তুমি কিভাবে ইনফ্লুয়েন্স হবে? এক নম্বর পড়ো, প্রত্যেকটা পড়ো। পার্সোনাল বিহেভিয়ার। হ্যাঁ, তোমার পার্সোনাল, এটা তোমার লিডারের বলো। ডিটারমাইন্ড বাই স্ট্যাটাস একটা বড় ফ্যাক্টর। টাইটেল একটা ফ্যাক্টর। তুমি টাইটেল মানে কি? তুমি কি ডিরেক্টর না ডিরেক্টর জেনারেল নাকি কি সুপারভাইজার, হোয়াটএভার টাইটেল। তারপরে পে, তোমার বেতন কি রকম, এটা একটা বড় ফ্যাক্টর। তোমার লোকেশন বলো, বাকি বলো। লোকেশন এন্ড ডেকোরেশন অফ অফিস, তোমার অফিসটা কি রকম। তারপরে প্রিভিলেজেস টু আইডেন্টিফাই কি ম্যান, তোমার, হ্যাঁ, তুমি কতটুকু প্রিভিলেজ পারসন ইন দি অর্গানাইজেশনস। এক্সিকিউটিভ হু ক্যান প্রোভাইড পার্টিনেন্ট ইনফরমেশন। পার্টিনেন্ট মানে কারেক্ট ইনফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন যদি দেওয়া যেতে পারে। যে এক্সিকিউটিভ সঠিক তথ্য এবং কারেক্ট তথ্য দিতে পারবে, সে মোর পাওয়ারফুল হবে, ইনফ্লুয়েন্সিয়াল হবে। পেইং অ্যাটেনশন, লাস্টে পেইং অ্যাটেনশন টু দ্য সাবঅর্ডিনেট টু হোয়াট দে সে। রাইট, সব সময় খেয়াল রাখবা মানুষ, তোমার সাবঅর্ডিনেট, তোমার নিচে যারা আছে তারা কি বলছে, এটা কন্টিনিউয়াসলি তুমি শুনবা। আমি এই জায়গায় একটু 5 মিনিট দিচ্ছি, যেহেতু আদান দিচ্ছে, আমি একটু ব্রেক নিচ্ছি 5 মিনিট, জাস্ট 5 মিনিট। ডিসিপ্লিন শেষ করে দিই। ডিসিপ্লিনিং মানে ওই যে কিভাবে পানিশমেন্ট দিবা, লেখা আছে প্রম্পট, অবজেক্টিভ, অ্যাটেনশন দিবা। মেথড গুলি কি কি? এই রেপ্রিমেন্ড, ওয়ার্নিং দিবা, সাসপেনশন করতে পারো, ডিমোশন করতে পারো, এগুলি পেপার তোমরা একটু দেখে নিবা। রিওয়ার্ডিং কাকে বলা হয় আমরা বলছি, ভালো কাজ করলে পরে রিওয়ার্ড দিবা। কম্পেনসেটিং, আমরা এখান থেকে এসে বাকিটা শেষ করবো, আর আধা ঘন্টা লাগতে পারে। আপাতত 5 মিনিট ব্রেক দাও, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। 5 মিনিট অনলি। মাসুম,
আমার ওইটা কি কইলো স্যারে? হ্যালো, হ্যাঁ মাসুম, হ্যাঁ এটা হচ্ছে ওই যে তোরা যে পেজ উল্টা পাল্টা দেস, এই কারণে আর কি পরে স্যারের কাছে যায় না ওই পেজ, পরে স্যারে আবার ফোন দিয়ে ওই পেজ নিচ্ছে আর কি। এই যে উল্টো পাল্টা দিছিলাম কি কস? এটা কোনো প্রবলেম নাকি? না না সমস্যা নেই, পরে স্যারের আবার পাঠায় দিচ্ছে। মাসুম ভাই, জি ভাই। মাসুম, সাইফুল ভাইরে একটু ওই ক্লাস টেস্ট 2 ওইটা একটু কই দিস যে দিয়া স্যারের জন্য জমা দিয়ে দেয়। সাইফুল ভাই আছে মনে হয়। হ্যালো মাসুম ভাই। হ্যাঁ ভাই বলেন। স্যার ক্লাসের আজকে শুরুতে ক্লাস কি টেস্ট বলছে, নেবে কি নাকি? ইনস্ট্রাকশন? না না আজকে ক্লাস টেস্ট নিবে না। না, ক্লাসের শুরুতে কি ইনস্ট্রাকশন দিছে? আমি আসছি ভাই, সমস্যা নেই। কয়টা পর্যন্ত করাবে স্যার? আর আধা ঘন্টা ভাই। আচ্ছা মাসুম, আচ্ছা, ঠিক ঠিক আছে। বলছিলাম। আচ্ছা স্যার বললো 3 নম্বর ক্লাস টেস্টটা দেই না, আমি তো সব ক্লাস টেস্ট দিছি রে ভাই। হ্যালো মাসুম। হ্যাঁ সব দিছো? হ্যাঁ, তিনোটাই দিছি। এখন স্যার তো আজকে বলতেছে যে দেই না একটা। আর যখন কথা বলতেছিলে তখন কইছিলে, তখন কেন উত্তর দাও নাই? তখন তো বারবার আমি কথা বলতেছিলাম, কথা যাচ্ছিল না কোনো কারণে। আরে প্রিন্স রে, কস কি তুই? আরে তার তো নেটের প্রবলেম খুঁজতেছিলে হচ্ছিল, ঠিক, এটা বারবার কথা ট্রাই ছিল। করতেছি। আরে ভাই অনেক নেট প্রবলেম করে, অনেক নেট কিন্তু প্রবলেম বলতে করে। পারছি। প্রশ্নের অ্যান্সার দেয়, আমার অ্যান্সার হ্যাঁ, আমি শুনি, আর কেউ শোনে না। স্যারে তো অ্যান্সার শোনে না। না ওই আমার অ্যান্সার অনেকে পরে আমি দিয়েও ওই দেয়, সময় নাম্বার কথা পাইতেছে। বলেই যাচ্ছি, একটা কথাও যাচ্ছে স্যার না। শোনে না, স্যার শোনে আমি না, তোকে করে তো আছে। তোর কথাই মাত্র শুনতেছি, তুই ক্লাসে অ্যাটেন্ড আসোস? আরে আসি, আমি প্রত্যেকটা অ্যান্সার দিছি, খাদ্য বছর বাচ্চা শিক্ষাও আমি তো দিছি। তোরে ফোন করতে তোর বলছি যে কি ব্যাপার, সানির কথা শুনি না কে? তোর এই যে এই ম্যানেজমেন্টের ওটার অ্যান্সার দিছি, আর লাস্টের অ্যান্সার দিছি ডুয়াবেল, কিন্তু কাজে বিকি আমার আমি শুনি, আর কেউ শোনে না। হ্যাঁ, এখন তো কথা ক্লিয়ার বোঝা যায় তোর। এতক্ষণ কই আছিল এই কথা? আরে ওই কালকে রাতে প্রায় 2টার সময় জ্যামে পড়ে গেছিল। 2টার সময় ট্রান্সমিটার বাস্ট হয়েছে, বিদ্যুৎ ছিল না 75টা বাড়িতে। এই স্যার প্রথমে কি বলছে ক্লাস শুরুতে? ক্লাস শুরুতে স্যার বলছিল ওই এক্সাম এক্সট্রা ক্লাস নিয়ে আর কি তাড়াতাড়ি শেষ করে দিবে কোর্স, হ্যাঁ, জানো আর কি এক্সামের আগে মোটামুটি শেষ হয়ে যায় আর কি, সবাই আর কি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। মিটিং বসছে স্যাররা সবাই আর কি আগে মানে মিটিং রয়েছে, এক্সট্রা ক্লাস নিয়ে তারপর আর কি কোর্স কমপ্লিট করে দিবে আগে, মানে যেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে টাইম পাও। তো যত আগে শেষ হবে তত তাড়াতাড়ি ভালো। আচ্ছা পর। এই মুবিন ভাই, হ্যালো মুবিন ভাই। আসছে ডিফেন্স মিনিস্ট্রিতে? হ্যাঁ, ডিফেন্স মিনিস্ট্রি থেকে আপনার হয়েছে? ভাই আমি 10ম গ্রেড আর কোথাও যাব না। ডিফেন্স মিনিস্ট্রি থেকে আপনার হয়েছে? না, ওই পড়াশোনা মানে ভালো করে পরীক্ষা দেই নাই তো, হয় নাই আর কি। আরে ভাই আমি আমার ভাবছিলাম যে এলজিডিতে না হইলেও ওইটা হবে, কিন্তু দুটো বিষয় পরে দেখলাম ওইটা হয়নি, কিন্তু বুঝতে পারতেছি না কোথায় গেল। আমি সব আমার কয়েকটা বন্ধু মোটামুটি ভালো অনেকে আছে, ওদের শুনলাম যে হয়নি। আবার অনেকে দেখলাম যে যারা ইয়ে করছে আপনার হবে না, তাদের দেখে এই বুঝতে পারতেছি না।
স্যার এটা কিসের বিরতি দিয়েছে? কোনো কি কাজ দিয়ে গেছে? চা খাওয়ার বিরতি। নামাজের। তুই চা খা রে। কোনো কাজ দিছে? নেট প্রবলেম আসলে কিছু শুনিনি। ক্লাসে ব্রেক দিছে 5 মিনিট। ওই আজান দিচ্ছে তো, যার কারণে স্যারে একটু দিছে, ইন্টারভেল দিছে। আর আমাদের এই যে ইন্টারফেসে যে দেখাচ্ছে টপিকসটা, ওই টপিকসটা আজান দিচ্ছে তো। স্ক্রিনে যেটা দেখাচ্ছে হ্যাঁ ওইটা একটু দেখ নামাজের জন্য আজান দিচ্ছে তো এখন সব দিকে। বুঝছি। আচ্ছা নামাজের বিরতি দিবে না? আরে ওয়াক্ত তো রাত 12টা পর্যন্ত আছে। সমস্যা নেই। সানি ভাই কি বরিশাল আছেন না ঢাকাতে? বরিশাল, আমি ঢাকাতে যাব করে, কিন্তু আমার একটা কাজিন মারা গেছে, ছোট বোন, ওই জন্য আমি যাইতে পারি না। আমি নেক্সট উইকে চলে আসবো। ভাই ওইদিকে আপনাদের এদিকে কি পানি আছে, বন্যার পানি এখনো? না বন্যা আমাদের বাড়িঘর উঁচু, আমাদের মাছের কি উঁচু ভাইয়া, তলায় না। আমি এরও মাছ ধরতে গেছিলাম 2 দিন, মজা পাইছি অনেক মাছ ধরে। ও তাই? আমাদের ওইগুলো টোটাল প্লাবিত হয়ে গেছিল আপনার ওই। না ভাই আমি অনেক মজা পাইছি, লাইফের ফার্স্ট মাছ ধরতে গেছি রাত্রেবেলা লাইট নিয়ে, মজা পাইছি, অনেক মাছ পেয়েছি। মাছ খাইছেন? হ্যাঁ খাইছি, কিন্তু মাছ ধরছি ঠিকই, কিন্তু খাইতে পারি না, কারণ আমি যেসব মাছ ধরছি ওইসব মাছ আমি খাই না। কার দিছেন? ওই সাথে স্বাস্থ্য বাইরে ছিল, তাদের দিয়ে দিছি। টাকি মাছ, ছোট ছোট খলিশা, কই, পুঁটি মাছ। আমার মামার একটু ফোন দাও তো, মোর ফোন দিতে আছে, মুই তো রিসিভ করতে পারি, মনে নেট কেটে যাইবে। আমার মামা ঠিক আছে, আসছি। শোনা যায়? জি স্যার। জি স্যার। ওকে, শেষ করি। কম্পেনসেটিং। কম্পেনসেটিং মানে কি? ক্ষতিপূরণ দেওয়া। তাই মনে হয়, ক্ষতিপূরণ দেওয়া মনে হয়। ঠিকই বলছো। এখানে ক্ষতিপূরণ মানে চেয়ে বড় আরো বেশি ইউজ করা হয় কম্পেনসেশন। ওয়ার্কার্স কম্পেনসেশন প্যাকেজ বলে না? জি স্যার। জি স্যার। এটা বলে সোজা কথা হলো এমপ্লয়ি বেনিফিটস, যেখানে হচ্ছে এমপ্লয়ি পেমেন্ট। বুঝছো? এমপ্লয়ি পেমেন্ট অর্থাৎ এইটা আমাদের অ্যাকাউন্টিং
সেকশন থাকবে বা পার্সোনাল সেকশন থাকবে, তারা সেখানে এগুলো ডিল করে। আমাদের একটু জানা দরকার, একটু আমরা তাদেরকে ডিল করব, মোটিভেট করব। সেই জন্য বলছি, আমরা আগে বলছি বেসিক নিডস, ফিজিক্যাল নিডস, এগুলো পড়ছি না নিডগুলা। জি স্যার। ওই নিড স্যাটিসফ্যাকশন গুলি আসবে কোত্থেকে? এই পেমেন্টের থেকে আসবে। এই যে এমপ্লয়ি পেমেন্ট থেকে আসে। এই পেমেন্টটা কি? অ্যাকচুয়ালি কাজের সাথে তার রেমুনারেশন, কাজের সাথে তার কি পেমেন্ট, এটা বলছে নিড বিটুইন জবস এন্ড নিড স্যাটিসফ্যাকশন, রিলেশনশিপ বিটুইন জব এন্ড নিড স্যাটিসফ্যাকশন। কাজ করব, কাজের মাধ্যমে আমার নিড স্যাটিসফ্যাকশন হবে। নিড গুলি কি কি দেখে আসছি আমরা অলরেডি। জি স্যার। যে সামাজিক নিড, নিজের নিড, পরিবারের নিড, সমস্ত বেসিক নিড, সমস্ত কিছু, সিকিউরিটি নিড, এনভায়রনমেন্টাল নিড, সেফটি নিড, সবকিছু এইটার জন্য প্যাকেজ দেওয়া হয়। এটা হলো পে নিডস, ফিজিক্যাল নিডস, এগুলি দেওয়া করা হয় কেন বলছে। এটা আরো স্ট্যাটাস সিম্বল, এটা সোর্স অফ পার্সোনাল সাসপেক্ট, অ্যাভিনিউ ফর সিকিউরিটি, তোমার বাড়ির বাসার লোকজনের সিকিউরিটি, সবকিছু। এবং ইনসেনটিভ পেমেন্ট অনেক সময় প্রোডাক্টিভিটি বাড়ায়। এডিশনাল ইনসেনটিভস মানে হলো এডিশনাল পে, ওভারটাইম, বোনাস, এগুলি মেথডস। আমরা এইগুলি নিয়ে কথাবার্তা বলি। মেথডস অফ পেমেন্ট, এখানে মেথডস অফ পেমেন্ট কিভাবে দিতে পারবা? টাইম বেসিসে দেই আমরা, অথবা আউটপুট বেসিসে দেই অনেক সময়, তাই না? দেয় না যে এতটুকু কাজ করবা এত টাকা পাইবা, অথবা সময় গেলে কাজ পাইবা। নরমালি ম্যাক্সিমামই আমরা টাইম বেসিসে দিই, অথবা কম্বিনেশনও হইতে পারে। আমরা এগুলো একটু দেখার জন্য বলছি মেথডস অফ পেমেন্ট কেন করা হচ্ছে। এই যে পিরিয়ড অফ টাইম, ফ্যাক্টরস, এই যে বলছে পে মাস্ট বি টাইড টু পারফরম্যান্স। যত কিছু রেমুনারেশন দিবা, যত রকমের পেমেন্ট দিবা, যত রকমের ইনসেনটিভ দিবা, আলটিমেট উদ্দেশ্য থাকবে প্রোডাক্টিভিটি, অর্থাৎ পারফরম্যান্স। পারফরম্যান্স ছাড়া, কাজ ছাড়া, প্রোডাক্টিভিটি ছাড়া কোনো পেমেন্ট হবে না। এটাই হলো মেইন জিনিস আলটিমেটলি। এটা আমাদের উদ্দেশ্য। যেহেতু আমরা লেবার নিয়ে ডিল করবো, এমপ্লয়ি নিয়ে ডিল করবো, আমাদের কিছু জানা দরকার আছে। ওয়াইজের ব্যাপারে স্যার গত 4 মাসে স্যার প্রোডাকশন 3 গুণ হয়েছে স্যার। স্যার স্যার একটা কথা ছিল স্যার। বলো স্যার, গত 4 মাস যাবত আমরা প্রোডাকশন দ্বিগুণ 3 গুণ করে দিচ্ছি, বাট আমাদের পেমেন্টটা ওইভাবে দিচ্ছে না স্যার। এটা কি আসলে এরকম কোন রুলস এর মধ্যে পড়তেছে স্যার? পেমেন্ট কাটতেছে স্যার। এটা তুমি রুলস এবার দেখতেই আসো। এখন এটা ব্যাপারে তো কথা হয়, পলিসি। এই যে দেখো, জি স্যার, এই যে বললেন যে স্যার প্রোডাকশন অনুযায়ী স্যার পেমেন্টের ব্যাপারটা স্যার। এইটা হলো রোল অফ ওয়েজ এন্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন। তাদের পলিসিটা কি? এটা কি প্রফিটেবিলিটি না সোশ্যাল কন্ট্রিবিউশন? এইগুলি একটা অর্গানাইজেশনের, প্রতিষ্ঠানের একটা লক্ষ্য থাকে, এবং সেই লক্ষ্যটা হলে কি প্রফিট বাড়ানো, না মানুষের সেবা করা, না সমাজের সেবা করা, এর উপরে ডিপেন্ড করতেছে। নাকি এক্সপ্লয়েট করা, মানুষকে দিয়া বেশি পরিশ্রম করে নিজে বানায় নেওয়া। এইগুলো হলো মেইন উদ্দেশ্য আর কি, মানে আর কি এটা বলা হয় ওয়েজ পলিসি, বা এটা মানে কি বলে অর্গানাইজেশনাল পলিসি যেগুলো থাকে, তাদের উদ্দেশ্যটা কি। তো তুমি যেটা এখন কইতাছো এটা তো হওয়া উচিত না। আমরা তো এই জন্য বলছি কতক্ষণ আগে স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন না, আমরা এই বললাম ইনসেনটিভ পে। এই যেখানে একটা ইনসেনটিভ পে ইনক্রিজেস প্রোডাক্টিভিটি। তুমি এখন বলে যে প্রোডাক্টিভিটি বাড়াই দিছো, তো তোমার ইনসেনটিভ কই? দিচ্ছে না স্যার, আর উল্টা কাটতেছে স্যার। ইভেন রমজান মাসে রোজা রেখে স্যার অনেক পরিশ্রম করছি স্যার। আমরা এখানে বিচার করতে বলছি না, কোনো কিছু বলতেছি না। এইগুলো তো কথাবার্তা। অর্থাৎ নরমালি কি হয়, অফিসের কমপ্লেইন যদি এখানে দেন তাহলে নরমালি কথা হলো যে প্রোডাক্টিভিটির সাথে ইনসেনটিভ জড়িত। জি স্যার, জাস্ট একটু বাস্তব কিছু তুলে ধরার চেষ্টা করলাম এই স্যার, আর কিছু না। স্বাভাবিক, ভেরি গুড। আমরা জানি তো কিছু জানি, তবে সেটাই বলতেছি। রাইলে এগুলো লেখলো কেন? অর্থাৎ তোমার প্রোডাক্টিভিটি তুমি বলা 4 গুণ বাড়া দিছো, 4 গুণের জায়গায় বাড়াচ্ছ, যে তো তোমার ইনসেনটিভ ওইরকম আসা উচিত। তো তুমি এখন বলতেছো তুমি কিছুই পাও না, তাহলে এটা কিরকম হবে? ব্যাপারগুলো হলো সেটাই। জি স্যার, কিছু তো ইনসেনটিভ দেয় তো না, উল্টা স্যালারি থেকে টাকা, বেসিক থেকে টাকা কাটে ওনারা, পার্সেন্টেজ হিসেবে প্রত্যেক মাসে টাকা কাটতেছে। কি জন্য কাটে? অফিসে আবার ম্যানেজমেন্টে জিজ্ঞাসা করলে ওনারা বলে
যে চাকরি থেকে বরখাস্ত নাকি চাকরি থেকে বরখাস্ত করবো? শোনা যায় না কোনো কথাবার্তা কার। যাই হোক, আমরা এগুলি কেন পড়তেছি দেখছো, এই যে এখন লেখা আছে সহজে তোমরা জিজ্ঞাসা করতে পারছি না। জি স্যার, এখানে অনেকগুলি জিনিস বলা আছে, তোমাকে কেন পেমেন্ট দিবে। তোমাকে এই যে বললাম না যে তোমাকে নিড স্যাটিসফাই করতে হবে, তুমি যে পরিশ্রম করতে হবে তোমার পরিশ্রমের দিতে হবে, তোমার স্ট্যাটাস মেনটেন করতে হবে, তোমাকে তোমার সেলফ রেসপেক্ট, তুমি যদি দেউলিয়া হয়ে যায় তোমার তো রেসপেক্ট উঠে যাবে, সিকিউরিটি তোমার থাকবে না। এই জিনিসগুলো বলা হচ্ছে, এগুলো তো ইন্টেনশন, এই যে বলছে না ইন্টেনশন, এগুলো তো এখন তোমার এগুলি তো আমরা পড়তেছি কেন, এই যে বলছে পারফরম্যান্স ফর এ পিরিয়ড, এই যে বলছি ওই জন্য বললাম মাস্ট বি, এই যে পেমেন্ট মাস্ট বি টাইড টু পারফরম্যান্স। তুমি যদি এক্সট্রা পারফরম্যান্স করো পেও দিতে হবে, মাস্ট বি টাইট, এই যে টাইট একত্রে বাঁধা, এটা সুতরাং একটার সাথে একটা আলাদা করা যাবে না। জি স্যার, অ্যাডমিনিস্ট্রেশন পলিসিগুলো বললাম, আগেই বললাম যে তার ইন্টেনশন নাকি প্রফিটেবিলিটি খালি প্রফিট বাড়ায় নেওয়া যেভাবেই হোক, নাকি সার্ভিস দেওয়া, না কন্ট্রিবিউশন করা, মানুষের ওয়েলফেয়ার তৈরি করা, এই সমস্ত জিনিস। যাই হোক, নর্মালি তোমার ওয়েজ এবং স্যালারির জন্য যে কাজগুলি করা হয়, যে পলিসিগুলি যেগুলি স্টাডি করা হয়, কিভাবে তোমার স্যালারি ফিক্স করবে, এই স্টাডির নিয়মগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরটা কি, একটা ওয়েজ পলিসি থাকবে ইয়ের উপরে, তোমার অর্গানাইজেশনে, তুমি যে অর্গানাইজেশনে কাজ করো, যে প্রতিষ্ঠানে কাজ করো, তার ইন্টেনশনটা কি, তার ব্যবসার উদ্দেশ্য কি, তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি, এগুলো দেখার মধ্যে। তারপর জব অ্যানালাইসিস করতে হবে, তুমি কি ধরনের জব করবা, টাইপ, কন্ডিশন, ডেঞ্জারাস, এই সমস্ত কিনা, জব রেটিং এর ইভালুয়েট করবা, প্রাইসিং দিবা, যে তোমার কোন জব কোন পজিশনে। জি স্যার, লিসে কে বলছো? স্যার মোহাম্মদ আসাদুল্লাহ। হ্যাঁ, কি বললাম স্যার? আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা হলো আমাদের বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবার তথ্য বাংলাদেশ ব্যানবেসের কাছে আছে, কিন্তু যতগুলো আমাদের বাংলাদেশের নরমাল প্রতিষ্ঠান আছে, সেটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হোক, যত প্রতিষ্ঠান হোক, এদের যে ইনফরমেশন গুলো এটা কোথায় আমি পাবো, বা সরকারি কোনো সংস্থা এরকম আছে কিনা? ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এ সব পাওয়ার কথা তো। হ্যাঁ স্যার, আমি বলতেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য তো ব্যানবেজে আছে, পাবো ওই জায়গা থেকে পাই খুঁজে নিলে, কিন্তু আমাদের এই যে নরমাল যে প্রতিষ্ঠানগুলো এগুলোর তথ্য কি পরিমাণ জনবল আছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে একটা বিরাট মিনিস্ট্রি আছে, প্ল্যানিং কমিশনে। জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, ওই জায়গা থেকে। জি স্যার, ওই তো ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সমস্ত কিছু পায়, কয়টা ছাগল আছে, গরু আছে, সবকিছু পায়। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তোমার কতটুকু প্রোডাক্টিভিটি, কতটুকু রোড কিলোমিটার, কতটুকু কাঁচা রাস্তা, পাকা রাস্তা, কয়টা কালভার্ট, সব থাকার কথা। জি স্যার, জি স্যার, আমার রাষ্ট্র চলবে কেমনে? বাংলাদেশ ব্যুরো থেকে। ব্যুরো, হ্যাঁ, পরিসংখ্যান ব্যুরো আছে না, জি স্যার, এটা একটা মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রিতে প্ল্যানিং এর ভিতরে এটা একটা ডিভিশন রয়ে গেছে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, এটা আমি এটাও বুঝি, ওই জায়গা থেকে সার্চ করলে পাবো, বুঝতে পারছি স্যার। ওয়েজ ইনসেনটিভস তুমি অনলাইনে খোঁজ করে দেখতে পারো, তুমি তাদের প্রত্যেকটা ইয়ার বুক বার হয় প্রত্যেক বছর, আগে তো বড় বড় ইয়ার বুক বার হতো, প্রত্যেক বছর একটা ইয়ার বুক বের হয় স্ট্যাটিস্টিক্স এর, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ব্যুরো, এবং ছোট পকেট ডায়েরি বার হয়, দেখবা নিউ মার্কেট গেলে পাইবা। জি স্যার, বুঝতে পারছি। পকেট ডায়েরিতে অনেক জিনিস ইনফরমেশন পাইবা, তুমি কতটুকু ট্রেড ভলিউম কি, গার্মেন্টসে কতটুকু প্রোডাক্টিভিটি হয়েছে, কতটুকু এক্সপোর্ট করলা, কত ইম্পোর্ট করলা, কত কাছে লোক চাকরি করে, কত লোক মেয়ে, কত লোক পুরুষ, কি লেনদেন, সব কিছু থাকবে। বিভাগে ঢোকা লাগবে, কি অনলাইনে ঢুকলে পাওয়া যাবে? এই যে ইনসেনটিভের কথা বলা হচ্ছে, ওই যে ইনসেনটিভ কি, এই যে কেন ম্যানেজমেন্ট, তুমি তোমার এই কথাটা বললা, এখন তুমি দুইটা পয়েন্টের কথা বলছো, তার হলো প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট, আর তোমার তুমি হলো তুমি ফ্রম এমপ্লয়ি থেকে। তুমি এখন যেটা বললা যে আমি কাজ করলাম বেতন নাই, তো এখানে দেখো ম্যানেজমেন্ট কেন কাজ করেছে, এডিশনাল কাজ কেন করাইলো, যাতে তার লোয়ার ইউনিট কস্ট হয়, বুঝছো? জি স্যার, বেশি প্রোডাক্টিভিটি তোমার কাছে যদি একটা মানে আমার কি আছে, তোমার কাছে ব্যাগ থাকতে পারে, মোবাইল থাকতে পারে, একটা কিছু থাকে না, এখন একটা মোবাইলের যে কোম্পানিগুলি তারা প্রোডাকশন বাড়াই দিচ্ছে, যদি একই সময়ের মধ্যে বা এক্সট্রা সেম কি বলে ফ্যাসিলিটি ইউজ করে, আমরা লিনিয়ার প্রোগ্রামিং করছি না, যে এই ফ্যাসিলিটি ইউজ করে যদি আমি এক্সট্রা অতিরিক্ত প্রোডাকশন তৈরি করতে পারি, তাহলে কি ইউনিট কস্ট কমবে না, পার ইউনিট কস্ট কমবে না কি?
জি স্যার, প্রোডাকশন বাড়লে ইউনিট কষ্ট অবশ্যই কমবে স্যার। তাহলে তো তার লাভটা বাড়বে, সেলিং প্রাইস তো রিমেনিং সেম। এই জন্য বলছে পার ইউনিট কস্ট কমে যাবে অতিরিক্ত কাজ করাইলে। এতে ম্যানেজমেন্টের সুবিধা অনেক কিছু, তাদের অনেক সুবিধা আছে। ইমপ্রুভ কস্ট কন্ট্রোল, ইউটিলাইজেশন অফ ফ্যাসিলিটিস হয়, ওয়ার্কারদের মরালটা বাড়ে, যে অতিরিক্ত কাজ করা দিলাম তারা বোনাস পাবে। আর এমপ্লয়িরা কেন করবে? তারা মনে করছে আমি একটু অতিরিক্ত কাজ করে দিলাম তাহলে আমি এক্সট্রা মানি পাবো, এই যে আর্ন মানি। এটা আর্ন টু আর্ন মানি, ERN হবে, আর্ন হবে। জি স্যার। আর কন্ট্রোল স্ট্যান্ডার্ড অফ লিভিং, তুমি একটা এক্সট্রা টাকা পাইলা, তুমি অনেক অতিরিক্ত কিছু এনজয় করতে পারলাম স্ট্যান্ডার্ড লিভিং নিয়ে, এই ধরনের জিনিস। তো ওয়াইজ ইনসেনটিভ কিন্তু এটা বড় জিনিস, যে নর্মাল পেমেন্টের বাইরে এই জিনিসগুলি হয়। এই হলো কম্পেনসেটিং। আমরা কম্পেনসেটে কি কি পড়লাম, কিভাবে পেমেন্ট প্যাকেজটাকে আমরা তৈরি করা হয়, কিভাবে স্যালারি ফিক্স করা হয়, কিভাবে জবগুলিকে প্রাইসিং করা হয়, তোমার পজিশনে কত হবে, তোমার নিচের পজিশন কত হবে, টেকনিক্যাল পজিশন কত হবে, নন টেকনিক্যাল লোকদের কত হবে, এইগুলি প্রাইসিং করা হয়। তোমার একটু জানা দরকার। কনফ্লিক্ট, জি স্যার, এমন একটা সিচুয়েশন স্যার, ম্যানেজার এখন এড়ায় চলে আমাদের, কখন কোন কোশ্চেন জিজ্ঞাসা করে বসি, এর জন্য ম্যানেজার এড়ায় চলে সব সময়ের জন্য, যে কখন কোন কোশ্চেন জিজ্ঞাসা করব। কেন এড়ায় চলে কেন স্যার? এই যে স্যার পেমেন্টের ব্যাপারে যদি জিজ্ঞাসা করি এর জন্য স্যার। সেটাই তো বলতেছি। আর আমরা কতক্ষণ আগে বলছি যে কনফিডেন্স, এমপ্লয়ীদের লাগে কনফিডেন্স থাকতে হবে, সাপোর্ট থাকতে হবে, তাদের লাগে শেয়ার করতে হবে, বলা আছে না? আমরা তো শিখে আসলাম। এখন প্র্যাকটিস কি হচ্ছে এটা তো বড় জিনিস। তুমি কেদিন আগে বললা যে প্র্যাকটিস তো উল্টা পাল্টা হয়, এখন উল্টা পাল্টা যাতে না হয় সেই জন্য তো শেখানো হচ্ছে। আবার যদি যাই না, যদি উল্টা পাল্টা করে তো কিছু করার নাই। এখন এই কাজগুলি করার জন্য, এই যে তুমি এখন যে কথাবার্তাগুলি বললাম, যে আমি কাজ করলাম, টাকা দেয় না, পয়সা দেয় না, তাতে কি হয়? আলটিমেটলি কি হয়? আলটিমেটলি কি হয়? কনফ্লিক্ট সৃষ্টি হয় স্যার। কোম্পানি ব্রেকডাউনটা নষ্ট হচ্ছে, কোম্পানির যে একটা আলটিমেটলি একটা সিরিজ হবে কনফ্লিক্ট। এই জন্য ম্যানেজমেন্টের মধ্যে, ম্যানেজমেন্টের কাজগুলির ভিতরে একটা কনফ্লিক্ট সিচুয়েশন আসবে। এই কনফ্লিক্টকে রিজলিউশন করতে হবে, কনফ্লিক্টকে ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। এই কনফ্লিক্ট যেন মিনিমাম হয়। আর আমরা উদ্দেশ্য হবে কি, কনফ্লিক্টটাকে মিনিমাম করবো এবং কন্ট্রোলিং ইয়েতে, কনফ্লিক্টের মাধ্যম থেকে আমাদের ভালো যে জিনিসগুলি বাড়িয়ে আসবে সেইগুলি আমরা ইউজ করব। আমরা অনেক সময় ইচ্ছা করে কনফ্লিক্ট করব এবং সব যে জিনিসগুলি ভালো সেইগুলি আমরা নেওয়ার চেষ্টা করব, যেগুলি খারাপ সেইগুলি অ্যাভয়েড করার চেষ্টা করব। এটাই হলো উদ্দেশ্য এখানে কনফ্লিক্ট। কিন্তু কনফ্লিক্ট হবে। কনফ্লিক্টটা কাকে বলে? বড় অরিজিন কনসেপ্ট। কনফ্লিক্ট কাকে, অরিজিন অফ কনফ্লিক্ট কাকে বলা হয়? অরিজিনস অফ কনফ্লিক্টস, হ্যাঁ, কি হয়? ইন অবজেক্টিভ অ্যাপ্রোচ ইটিসি। এটা হলো ডিফারেন্স। কনফ্লিক্টের অরিজিন হলো কি? মেইন কনফ্লিক্ট হয় কেন? ডিফারেন্স থাকার কারণে। ডিফারেন্ট থিংকিং, ডিফারেন্ট অপিনিয়ন, ডিফারেন্ট ফিলোসফি, ডিফারেন্ট পার্সপেক্টিভ, কত মেইন জিনিস হলো ডিফারেন্স। তোমার লগে আমার মিলতেছে না। এই যে তুমি এখন যে তোমার প্রতিষ্ঠানের কথা বললা, লাভ করছে 4 গুণ, তোমার দিয়েছে না বেতন, এটা কি হলো? কনফ্লিক্ট। দ্যাট মিন ফান্ডামেন্টাল ডিফারেন্স। ডিফারেন্স কথা কত কোন কোন জায়গায়, অবজেক্টিভ, অ্যাপ্রোচ, মেথড সবখানে হচ্ছে। জি স্যার, কথার কাজে মিল থাকতেছে না স্যার। হ্যাঁ, এটাই হলো কথা। কিন্তু এই জিনিসগুলি ঘটবে, ঘটলে এগুলি কিভাবে কন্ট্রোল করবা সেটা হলো আমাদের উদ্দেশ্য। ডিফারেন্স ইন এরিয়া পার্টিস, পজিটিভ নেগেটিভ আউটকাম অফ কনফ্লিক্ট। তোমরা বই দেখবা, বইগুলি পাইছো সবাই? বই পাইছো এখন? আর কিন্তু সবাই নাই। জি স্যার, বই পাইছি স্যার। এই বইটার ভিতরে কিন্তু দয়া করে যাইবা, তাড়াতাড়ি বলতেছি। যারা বই পাও নাই, আমার যারা বই পাইছো নাম লিখে পাঠাও মাসুমের কাছে। মাসুম, জি স্যার আসি। তুমি এই যারা বই পাইছে টিক দিবা তোমার এই আজকে অ্যাটেন্ডেন্সের ভিতরে। আচ্ছা, আমাকে এটা পাঠাইবা। আচ্ছা।
কার কার কাছে বই আছে আমি তাদেরকে টেলিফোন দিয়ে তো আমার খবর নিব যে যখন মোবাইল কি বলে ইন্টারভিউ সময় জি স্যার পজিটিভ নেগেটিভ আউটকাম অফ কনফ্লিক্ট আমি কতক্ষণ আগে বললাম যে আমরা ভালো জিনিসগুলি নিব এবং অনেক সময় তুমি এজ এ ম্যানেজার এজ এ লিডার ইচ্ছা করে কনফ্লিক্ট তৈরি করব বুঝছো সবাই জি স্যার ইচ্ছা করে কেমন করবা তুমি একটু করে বস আছো তোমার নিচে আরো কয়েকজন ইঞ্জিনিয়ার আছে স্যার তারা করে এটা ডিজাইন করে নিয়ে আসো বা একটা এস্টিমেট করে নিয়ে আসো বা একটা জিনিস কিনে নিয়ে আসো বলছো তো নাকি তখন তাকে ডিজাইন করে নিয়ে আসলো একটা ডিজাইন নিয়ে আসো ভালো ডিজাইন নিয়ে আসো ডিজাইন নিয়ে আসে তোমার কাছে পছন্দ হয় নাই তুমি মনে করছো ফেরত নাও তোমারটা কিচ্ছু হয় না আবার আরো চেক করে নিয়ে আসো আবার আসলো আবার ফেরত দিলাম এই যে দিচ্ছ তুমি প্রতিবারে দিচ্ছ প্রতিবারে সে করে নিয়ে আসতেছে তাতে কি আস্তে আস্তে ভালো জিনিস বেরিয়ে আসতেছে তাই নাকি এই হলো বেটার আইডিয়া ওই যে কনফ্লিক্ট তৈরি করার পরে হলো বেটার আইডিয়া হয়েছে বেটার আইডিয়াস এই যে পজিটিভ অ্যাসপেক্ট হলো বেটার আইডিয়া বেরিয়ে আসে বেটার ডিজাইন বেটার এস্টিমেট বেটার আইডিয়া বেটার মেথডস বেরিয়ে আসবে এটা হলো পজিটিভ সাইড ভালো না মন্দ ভালো স্যার তারপরে সেকেন্ড নিয়ে সার্চ ফর নিউ অ্যাপ্রোচ নতুন একটা পদ্ধতি বার করলাম ভালো না মন্দ ভালো স্যার ভালো সলভ লং স্ট্যান্ডিং প্রবলেম অনেক দিনের সমস্যা সমাধান করলাম এই যে ভালো না মন্দ স্যার ভালো ভালো ক্ল্যারিফাই এটা ক্ল্যারিটি না ক্ল্যারিফাই হবে FY বুঝছো জি স্যার ক্ল্যারিফাই মানে কি পরিষ্কার করা আইডিয়া ভিউজ তোমার ভিতরে যে মতামত তুমি মতামত ব্যক্ত করছো আরেকজনকে শেয়ার করলাম ব্যাটারি বোধহয় শেষ হয়ে যাচ্ছে আমার এটা কি দেখি তাড়াতাড়ি শেষ করি ক্ল্যারিফাই ভিউজ স্টিমুলেট ইন্টারেস্ট এন্ড ক্রিয়েটিভিটি এইটা খুবই ইম্পর্টেন্ট তাতে তুমি জোর করলাম সে নতুন নতুন করবে সে ক্রিয়েট করে নিয়ে আসবে ইনোভেট করতে পারবে আরো ক্যাপাবিলিটি টেস্টেড এগুলো অনেকগুলি ভালো সাইড আছে তাহলে আমি যদি বলি পজিটিভ অ্যাসপেক্ট গুলি বলো নেগেটিভ অ্যাসপেক্ট গুলিকে দেখো লেখা আছে নেগেটিভ গুলি আছে অনেক সময় তোমার মধ্যে আমার মধ্যে তফাৎ বাড়লো আরো গন্ডগোল বাড়লো ডিস্টেন্সটা বাড়লো মিসট্রাস্ট বাড়লো কাউকে কোনো বিশ্বাস করতে পারছে না খুব খারাপ সেই জন্য উদ্দেশ্য হবে অর্গানাইজেশনাল কনফ্লিক্টের ভিতরে মিনিমাম কনফ্লিক্ট করা এবং ভালো জিনিস জেনারেট করা খারাপ জিনিসগুলিকে মিনিমাইজ করা এগুলো কনফ্লিক্টের উদ্দেশ্য কিভাবে করবা এগুলি মেথডগুলো দেওয়া আছে এখানে করে নিব এটা লাস্ট টপিক হলো ম্যানিং দি অর্গানাইজেশন বুঝছো আমরা কিন্তু লাস্টে গত ইয়েতে পড়ছিলাম লাস্টে অর্গানাইজেশন স্ট্রাকচার পড়ছিলাম খেয়াল আছে লাইন অর্গানাইজেশন লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন পড়ছি না ম্যানেজার ডেপুটি ম্যানেজার নিচে সুপারভাইজার এগুলি পড়ছো না জি স্যার পড়ছিলাম স্যার হ্যাঁ তাহলে ওই যে পড়লাম ওইগুলির মধ্যে কোন কোন লোক কোন জায়গায় বলবে এইটা হলো ম্যানিং দি অর্গানাইজেশন মানুষগুলি বসায় দেওয়া অর্থাৎ রাইট ম্যান ইন দ্য রাইট পজিশনস এই যে ম্যাচিং জবস এন্ড ইন্ডিভিজুয়ালস প্রত্যেকটা লোকরে প্রত্যেকটা জবের লগে বসায় দেওয়া ঠিক মতো রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস আমরা বলবো এই পদ্ধতিটা কিভাবে করবা এটাইগুলো এখানে কথাবার্তা ডেভেলপমেন্ট অফ জব ম্যান ম্যাচ মেথডোলজি অর্থাৎ জবের লগে কাকে ম্যাচ করবো মানুষকে মানুষের সাথে জব ম্যাচ করবো মানুষের সাথে এই ম্যাচ করা হলো মেথড আসল উদ্দেশ্য হলো এটাই যাতে আমার এফেক্টিভনেস আসে মানে কি বলে ডেভেলপমেন্ট হয় ইন্ডিভিজুয়াল গ্রোথ হয় অর্গানাইজেশনাল গ্রোথ হয় প্রোডাক্টিভিটি বাড়বে এফিসিয়েন্সি বাড়ে এই জন্য কতগুলি স্টেপস অফ জব ম্যাচ কেমন করবা ক্ল্যারিফাই এগুলি করে নিবা ক্ল্যারিফাই জব স্পেসিফিকেশন ট্রান্সলেটিং জব ডেসক্রিপশন ইনটু ম্যান ডেসক্রিপশন অর্থাৎ কাজের যে স্পেসিফিকেশন থাকে দেখো না জবের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে না যে এই একটা পজিশন আছে এই পজিশনের এই লোকের দরকার হবে বলে না তার এই কোয়ালিফিকেশন তার এই এক্সপেরিয়েন্স তার এতটুকু লম্বা এতটুকু ইন্টারনেট জিনিস বলে এইগুলো হলো প্রোফাইলস জব সাইজ বলে দেয় এইগুলো প্রোফাইল এই যে স্পেসিফিকেশনস
ডিসক্রিপশন ইনটু ম্যান, জবের স্পেসিফিকেশন সাথে মানুষের স্পেসিফিকেশন মিলাইবা, বাস হয়ে গেছে। এই যে প্রোফাইল তৈরি করবা, প্রোফাইলস ম্যান পাওয়ার প্রকিউর করবা, প্রকিউরমেন্ট মানে কি সিলেকশন করবা মানুষকে এবং তাদেরকে ডেভেলপ করবা। এই জিনিসগুলো হলো আমার এখানে কাজ করবে, আমাদের এই মেজর কথাগুলি কাজ আমরা এই ভিতরে করতে হবে। এখানে শর্ট টার্ম প্ল্যানিং আছে, লং টার্ম প্ল্যানিং আছে, তোমরা এগুলো দেখে নিবা স্টেপস। লং টার্ম প্ল্যানিং করবা কেন? প্রজেক্ট করে নিবা আগামী 10 বছর তোমার কতগুলো লোক লাগবে, আগামী 10 বছর তোমার কি কি কাজ আসবে প্রতিষ্ঠানের ভিতরে, কোন ধরনের কাজ আসবে, এগুলো প্রজেক্টই। তারপরে সেখান থেকে ম্যাচ করে নিবা, তারপরে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করে নিবা, কত লোক লাগবে রিক্রুট করবা, ফেজ বাই ফেজ কত আসবে এবং তাদেরকে কি কি ধরনের স্কিল ডেভেলপ করতে হবে, অন দি জব ট্রেনিং দিতে হবে, বাইরে ট্রেনিং দিতে হবে না লোকাল ট্রেনিং দিতে হবে, এই জিনিসগুলি খেয়াল করবা। এটা হচ্ছে ম্যানিং দি অর্গানাইজেশন বাস। এবং এই যে প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট মানে কি? সংগ্রহ, হায়ার করা, সিলেক্ট করবা, রিক্রুট করবা। মানুষ প্রকিউর করা, ম্যাটেরিয়াল প্রকিউর করা একই জিনিস, সিলেকশন প্রসিডিউরস। এবং সেখানে আমরা যে সমস্ত লোকের কথাবার্তা বলছি এখানে এই কোর্সের ভিতরে যারা যে লোকের কথা বলছি, যে এমপ্লয়ীদের কথা বলছি, যে লোকজনের কথাবার্তা বলছি, এগুলি সব কিন্তু ম্যানেজারিয়াল লোক, তাই নাকি? ম্যানেজারের কোয়ালিফিকেশন কি লাগবে? মোটামুটি আমাদের ডিসিশন মেকিং লোকের দরকার। আমরা যারা ডিসিশন মেকিং এর মধ্যে থাকবো তাদের কথাবার্তা আমরা এখানে বেশি বলছি। এই জন্য ইম্পর্টেন্ট পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স আমি যখন সিলেক্ট করবা তোমার কতগুলো জিনিস দেখবা, কি কি জিনিস তার থাকতে হবে। 1 নম্বর হলো ডিসিশন মেকিং ট্যালেন্ট, এই যে 2 নম্বর হলো লিডারশিপ ক্যাপাবিলিটি, 3 নম্বর হলো সেলফ রিলায়েন্স, সোশ্যাল সেন্সিটিভিটি, সোসাইটি সম্বন্ধে ধারণা থাকতে হবে। তারপরে ইমোশনাল স্টেবিলিটি, এখানে ইমোশনের কোনো প্রশ্ন নাই, তোমার শক্ত হইতে হবে, যত ডিফিকাল্ট সময় আসবে তোমাকে স্থির থাকতে হবে, তোমার ডিসিশন নেওয়ার জন্য তুমি খুব দুর্বল হলে হবে না। এই জন্য স্টেবিলিটি, ইমোশনালি স্টেবল থাকবে, ইমোশনালি স্টেবল। তোমার বসে তোমার উপরে রাগ করছে, ফাইল ছুঁড়ে মারছে, গালিগালাজ করছে, তুমি যদি কান্নাকাটি করে দৌড় দিয়ে বাড়িয়ে যাও হবে না, হবে বাড়িতে ঘুমায় থাকো, তোমার ফাইল ছুঁড়ে মারছে তোমার গায়ের মধ্যে, বেটা কি ডিজাইন করে নিয়ে আসো যাও, এখন তুমি কি করবা? বাড়িতে ঘুমাইবা? কান্নাকাটি করবা? হবে? অনেকেই জব ছেড়ে দেয়। এটা হলো না স্যার, এত সহজ জিনিস না। এই জন্য স্টেবিলিটি। আর্মিদের এখানে জয়েন করা বা কোনো ডিসিপ্লিন দিয়ে দেখো কত শক্ত অ্যাকশন নিতে হয়, শক্ত। তাহলে কি হবে? তোমার এই ডিসিশন মেকিং প্রসেসটা তোমাকে শক্তিশালী হবে, তোমাকে টলারেন্স হতে হবে। ইউ মাস্ট বি টলারেন্ট, যে ঠিক আছে আজকে হলো না, আমি দেখছি আবার কি হচ্ছে। সুপিরিয়র কতক্ষণ আগে পড়ে আসলাম না, ক্যাপাবিলিটি টেস্ট করছিল কতক্ষণ আগে কনফ্লিক্টের এখানে। জি স্যার। ক্যাপাবিলিটি কি? তুমি শক্ত না আমি শক্ত? জি, আমি জানি না তুমি জানো। এই জিনিসগুলি এগুলি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন বাইরে পড়তে যাবে, অনেকেই ছাত্র যায়, আমাদের তো হিউজ ছাত্র যায়, আমাদের ইমোশনালি আমাদের রিকমেন্ডেশন ছাড়া ওখানে অ্যাডমিশন হয় না। এবং দেখো কত ছাত্র লাইন ধরে থাকে, আমাদের চা রিকমেন্ডেশন দেন, ওখানে সব জায়গায় একটা কথা লেখা থাকে, ইমোশনাল স্টেবিলিটি, ইমোশনাল। যে তুমি যে ওখান থেকে মা বাপ ছেড়ে দিয়ে যাই বা আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে যাইবা, সেখানে ডিফিকাল্ট সিচুয়েশন তুমি ঠিক থাকতে পারবা কিনা এই ব্যাপারে কমেন্ট করতে হয়, বুঝছো? এই জন্য শিখা দাও ইমোশনাল স্টেবিলিটি কাকে বলে। ডিসিশন মেকাররা মাস্ট বি স্টেবল ইন অল সার্কামস্টেন্সেস, অ্যাডভার্স হোক, খারাপ হোক, ভালো হোক, সব জায়গায়। তো এখানে কতগুলি কোয়ালিটি দিলাম, এই যে ইম্পর্টেন্ট পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স, এইগুলি তোমাকে জাজ নাকি কমে গেছে, মনে স্যার কিছু হয়ে গেছে, ব্যাটারি গেছে, ব্যাটারি চলে গেছে স্যারের। এই বাচ্চারা মোজা নোংরা করো। স্যারের পিসি মনে হয় অফ হয়ে গেছে। ক্লাস কি শেষ নাকি রে? স্যার কি চলে গেছে? প্রশ্ন করমু এর আগেই চলে গেল ব্যাটারি, কি কস? হ্যাঁ স্যার গেছে তাই। প্রশ্ন মাসুম ভাই স্যারের কো চার্জার লাগায় তারপরে আবার একটু আইতে আমি বলতে তো অনেক কোশ্চেন আছে। স্যার গেল
এ কিরে মাহমুদ, তুই বেতন পাস না এই হিসেবে তুই এই জায়গায় সব কি এই করছিস? আজকে স্যার আসতেছে, ঠিক আছে? বেটা টাকা দেশে বেটা কাইটটা দেশে টাকা পয়সা সব কাইটটা দিলে বস কি হয়? এই মাসুম হয় কি কারণে কাটতে আছে মুই যদি জিগাই ও কিছু কয় না, মোর লগে যারা আছে তারা দেখায় কিছু কয় না। এই আচ্ছা আমি কই এই আমি যদি ক্লাসে এই কথা বললে কি তাহলে দিব, বেতন দিব? মাসুম বই থেকে হার্ড কপি নাকি পিডিএফ ফাইল? হ্যাঁ স্যারের লগে কইতে আছি স্যার যে আসলে এটা কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে কিনা। বই আমি পাইছি মাসুম, বই পাইছি। পিডিএফ নাকি হার্ড? আর যে কোনো একটা হলেই হবে। পিডিএফ তো দেখছিলাম গ্রুপে দিছিল, এটা তো আছে। পিডিএফ তো আছেই। ও মাসুম ভাই এই যে লাস্ট ক্লাস এই যে আজকে যে ক্লাস আছে, আজকে ক্লাসে স্লাইড করে ঠিক আছে গ্রুপে না ক্লাস কি শেষ নাকি? গ্রুপের মধ্যে না না ভাই ক্লাস শেষ হইছে না, স্যার আসবে একটু পরে। আচ্ছা যারা যারা বই পাইছেন তারা আর কি একটু কমেন্ট করেন, ইয়াতে চ্যাটে লিখে রাখেন আইডিটা। বই পাইছে মানে কই থেকে বই পাইছে? বই দিছে কেডা? আরে বই পিডিএফ টা প্রিন্ট করে আনিছি না, পিডিএফ ফাইলটা পিডিএফ তো আছেই আমার কাছে। পিডিএফ তো আছে নাকি? পিডিএফ আবার প্রিন্টও করছি দুইটা। তুমি তো মাসুম ভাই আজকের হিউম্যান ফ্যাক্টরে কোনো স্লাইড দেয়া দাও। এটা ফার্স্ট স্লাইডে আছে, ফার্স্ট স্লাইডে দিছে, ফার্স্ট স্লাইডে লাস্টে আছে 67 পেজ পর, স্যার তখন পড়ায় নাই। ও আচ্ছা ঠিক আছে দেখতেছি। ফার্স্ট স্লাইডেও আছে, আবার মানে মিডের আগে একটা স্লাইড দিছে ওইটাতেও আছে। এ মাসুম ম্যাম মাসুম না করে কি বলবি বল। ওই স্যারজন বলছিল বই থেকে কি ধরবে, বুঝলাম না কিছু। বই আছে কিনা এটা জিজ্ঞেস করছে। বই তো আমি তো পাইছিলাম, ওই সোহেল ভাই দিছিল না কে দিছিল গ্রুপে বা ডাউনলোড করছিলাম। তো পাইলে কমেন্ট কর, কমেন্ট করে তাহলে তুই প্লাস, তাহলে তুই প্লাস থাকা কিছু কই। তাহলে কুমু পাইছি কমেন্টে মাসুমের সিলেট ইন্ডিয়ার মধ্যে চলে যাচ্ছে। কার কাছে বলবো? মাসুমের কাছে। পাবেল তোর আইডি কত কো? বই তো পাইছি, এখন এই বই কি পড়া 15 95 25 পাবেল কত কম কো মেরা কই দে এখন বেশি করে মার্ক পাবি যা। এই বই কি পড়া সম্ভব রে ভাই? এই স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, এটা শেষ হলো তাহলে নাকি? শোনা যায়? জি স্যার। জি স্যার শোনা যায়। তার মানে ওই যে ম্যান পাওয়ার প্ল্যানিং প্রকিউরমেন্ট যেটা বললাম, মোটামুটি ওই যে এখানে শর্ট টার্ম লং টার্ম প্ল্যানিং এর মধ্যে বলছি, আর পদ্ধতি হলো এরকম আর কি, যে প্রজেক্ট করবা, ম্যাচ করবা, আর ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, এটা হলো ডেভেলপমেন্ট। আমরা বলছি ম্যান পাওয়ার প্ল্যানিং, কি বলছিলাম কোথায়? ম্যান পাওয়ার প্রকিউরমেন্ট পেলাম না। ম্যান পাওয়ার প্রকিউরমেন্ট, এই যে প্রকিউরমেন্ট, আর ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। তার মানে প্রকিউরমেন্ট আমরা এখন শেষ করলাম। ওই যে প্রকিউরমেন্ট কি সিলেক্ট করা, এই যে প্রকিউরমেন্ট সিলেক্ট করা, হায়ার করা, পরে রিক্রুট করব, এবং কি কিভাবে ইন্টারভিউতে নিবা, কি কি জিনিস দেখবো আমরা, কতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো ডিসিশন মেকিং থাকবে। এর ভিতরে কি কি থাকতে হবে? অ্যানালিটিক্যাল এবিলিটি, এটা শিখাইছি না তোমাদেরকে পুরো 3 বছর, যে অ্যানালাইসিস করতে পারো, ডিজাইন করতে পারো, সবকিছু শেখানো হয়েছে না? জি স্যার। জি স্যার। কনসেপচুয়াল এবিলিটি শেখানো হয়েছে, ক্রিয়েটিভিটি, এগুলো সমস্ত কিছু শিখেছে। ইনটিউটিভ জাজমেন্ট, নিজের জাজমেন্ট গুলো ঠিক করবো, এইগুলো মিলে হলো ডিসিশন মেকিং।
তারপর লিডারশিপ ক্যাপাবিলিটি, সেলফ রিলায়েন্স, সোশ্যাল সেন্সিবল সোসাইটি সম্বন্ধে, এবং ইমোশনাল স্টেবিলিটি থাকতে হবে, এই কতগুলি জিনিস। আর লাস্ট টপিক এই হিউম্যান ফ্যাক্টরস হলো কালেকটিভ বার্গেনিং। কালেকটিভ বার্গেন মানে কি? বার্গেনিং সমূহ সংগ্রহ করা। কালেকটিভ বার্গেনিং মানে কি? স্যার মতবিরোধ গুলো সংগ্রহ করা বা কালেকটিভ ইউনিয়নটা সংঘবদ্ধভাবে ম্যানেজমেন্টের সাথে যেই কি বলবো, কি বলে এটাকে, তাদের দাবি দাওয়া, দর কষাকষি স্যার। হ্যাঁ, দর কষাকষি বাংলায় শিওর, দর কষাকষি। এখন আমরা দর কষাকষি কি করবে সে, এই যে বললাম বার্গেইন করবে ম্যানেজমেন্টের সাথে, ওই যে উইথ ম্যানেজমেন্ট, ওভার টার্মস এন্ড কন্ডিশনস অফ দ্য ওয়ার্ক। তোমাদের কাজের কন্ডিশন গুলি কি, কাজের রেমুনারেশন গুলি কি কি, তোমার এনভায়রনমেন্টটা কি রকম, সিকিউরিটি কি রকম, সমস্ত কিছু নিয়ে, ওয়েলফেয়ার কি, বেনিফিট কি, ফ্যামিলি বেনিফিট কি, সবকিছু। এটি বলছে এগুলি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নাম শুনছো, আইএলও? জি স্যার। এবং আমাদের মিনিস্ট্রি অফ লেবার এন্ড ওয়েলফেয়ার আছে না, মিনিস্ট্রি অফ লেবার আছে না? জি স্যার, জি স্যার। এগুলি বলে যে ইন্ডিভিজুয়াল, এখন হিউম্যান রাইটস আছে, যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য তাদের যে রাইট গুলি, তাদের যে অধিকার, সেই জিনিসগুলি আমাদের ধারণা থাকতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারদের এই সম্বন্ধে ধারণা রাখা দরকার। এই জন্য লেবার রিলেশনস হলো কি 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 জিনিস, কালেকটিভ বার্গেনিং এবং ইউনিয়নের রিকগনিশন করা, অ্যাসোসিয়েশন করে না, ইউনিয়ন, এগুলি খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারা ওয়েজ নিয়ে বার্গেন করবে, যে স্যালারি নিয়ে বার্গেন করবে, ইনসেন্টিভ নিয়ে বার্গেন করবে, ওয়ার্কিং আওয়ার নিয়ে বার্গেন করবে, অনেক জিনিস নিয়ে করবে। মেইনটেনিং এজ ইমপ্রুভিং দি কন্ডিশনস অফ দ্য ওয়ার্কিং লাইফস, কাজের তাদের কাজের এনভায়রনমেন্ট, কাজের কন্ডিশন নিয়ে তারা এগুলো বার্গেন করবে। এই তিনটা শব্দ খুব ইম্পর্টেন্ট। আমাদের লেবার রিলেশনস কাকে বলে, কালেকটিভ বার্গেনিং এর যে প্রসেস, এবং ইউনিয়ন যে আসবে, এটা খুব লিগাল জিনিস, এবং তাদেরকে তুমি ইগনোর করতে পারবে না। ইউ টু রিকগনাইজ তাদের অথরিটি গুলি, তাদের এগুলি রাইটস গুলি কি, তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলি খেয়াল করে চলবে। এবং সেখানে মুভমেন্ট করানো শুরু হয়েছে, ট্রেড ইউনিয়ন, এগুলো আমরা জানি খুব শক্তিশালী এখন, এবং তারা অনেক সময় তোমার কাজকর্ম করে বাধা করতে পারে, স্ট্যান্ড স্টিল বন্ধ করে দিতে পারে, মেসাকার হবে। সেই জন্য ইউ শুড ভেরি কেয়ারফুল অ্যাবাউট হ্যান্ডলিং দোজ এমপ্লয়িজ। কেন তারা করে, এই যে বললাম যে ইন্ডিভিজুয়ালি তারা মনে করে একত্রে তারা পারে না, একত্রে তুমি কোনো কিছু ডিমান্ড মিট করতে পারবে না। সেই জন্য অ্যাসোসিয়েশন ফর্ম করে, ইউনিয়ন ফর্ম করবে, এবং সেই জন্য এটা আবার কি বলে এনলিস্টেড করতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয় গভর্নমেন্টের কাছ থেকে। সুতরাং দে বিকেম এ ফোর্স, এই যে তারা একটা ফোর্স তৈরি করে। স্ট্রেংথ এন্ড পজিশন অফ দি ওয়ার্কার্স, অনেকগুলি কন্ডিশন নিয়ে যে বলছি, তাদের ডিসেন্ট ট্রিটমেন্ট, তাদের প্রতি আচরণ কেমন করবা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং স্যাটিসফ্যাকশন অফ দেয়ার নিডস, এগুলি খেয়াল রাখবা। এগুলির জন্য তারা ইউনিয়ন তৈরি করে। কালেকটিভ বার্গেনিং এর কতগুলি প্যাটার্ন আছে, সেগুলি তোমাদের জানিবা। গভর্নমেন্ট রেগুলেশন, সেই বলছি, লস, আওয়ার্স, ওয়ার্কিং আওয়ার্স, এটা আওয়ার্স হবে কিন্তু, ওয়ার্কিং আওয়ার্স, বুঝছো? এটা কিন্তু ওয়ার্কিং আওয়ার্স কিন্তু। জি স্যার, বুঝছি। মিনিমাম ওয়েজ কতটুকু দেওয়া লাগবে, ওভার টাইম কতটুকু করতে পারবা, এই সমস্ত জিনিস। এখন এইখানে এই যে ইস্যুজ ইন কালেকটিভ বার্গেনিং মোটামুটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা ধরো যে কোনো লেভেলেই করে, অফিসিয়াল লেভেলে করে, হাই অফিসিয়ালে তারও অ্যাসোসিয়েশন আছে, সবখানে আছে। কি কি করে দেখো, এক নম্বর ওয়েজ স্যালারি নিয়ে বার্গেন করবে, জব স্ট্রাকচার নিয়ে বার করবে, স্ট্যান্ডার্ড নিয়ে বার করবে, ইন্স্যুরেন্স নিয়ে বার্গেন করবে, ইনকাম নিয়ে বার্গেন করবে, পেনশন নিয়ে বার্গেন করবে, হেলথ এন্ড ওয়েলফেয়ার প্ল্যান নিয়ে বার্গেন করবে, এমপ্লয়ি বেনিফিট নিয়ে বার্গেন করবে, এবং ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিয়ে বার্গেন করবে। এই কতগুলি ইস্যু বার্গেন করবে, এবং সেগুলো তোমাকে এগুলো শুনতে হবে, শোনার পরে ডিসিশন দিতে হবে। আমার মনে হয় এইটুকুই শেষ বোধহয় এখানে, রাইট? এটি আমাদের শেষ।
তাহলে আমরা হিউম্যান ফ্যাক্টর শেষ করে দিলাম আজকে, আর রইল আমাদের একটা টপিক। এই টপিকের উপরে একটা ক্লাস টেস্ট হবে পরীক্ষার আগে, একটা ক্লাস টেস্ট হবে, আর পরীক্ষার সময় একটা ওই আগের মতন হবে, হাফ অ্যান আওয়ারের মতো ফাইনাল পরীক্ষার সময়। তাহলে আমি এই ক্লাস টেস্টে যে 10-15 মিনিট নিব এই হিউম্যান ফ্যাক্টরের উপরে, আগামী সপ্তাহে দিবা? এই শুক্রবারে না, পরে একটা শুক্রবারে নেন স্যার। নোট করে রাখো, মানে এই সামনে শুক্রবারে পরে শুক্রবারে যেটা আমরা নিব এটাতে একটা ক্লাস টেস্ট হবে। জি স্যার। কিসের উপরে? হিউম্যান ফ্যাক্টরস। হিউম্যান ফ্যাক্টরস। হিউম্যান ফ্যাক্টরের উপরে ক্লাস টেস্ট হবে ছোটখাটো। আর আজকে আমি মাসুমের কাছে দুটো অ্যাসাইনমেন্ট দিছি ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য। দিছি না মাসুম? জি স্যার, আমি সবাইকে দিয়ে দিছি স্যার। এবং এই দুটো অ্যাসাইনমেন্ট আগের মতনই জমা দিবা, আর একটা ক্লাস টেস্ট নিব, তারপরে ফাইনাল পরীক্ষার সময় একটা পরীক্ষা নিব, সেখানেই তোমাদের কোর্সের শেষ হবে আর কি। আর আশেক স্যার নিচ্ছে না একটা? জি স্যার, আশেক স্যার ক্লাস নিতে। জি স্যার। হ্যাঁ, আশেক স্যার ক্লাস নিবে, একটা পরীক্ষা নিবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল একটু ভিন্ন করে। বলো। স্যার আমাদের ব্যাড লাগ, আপনার সাথে সরাসরি ক্লাস করতে পারি নাই, অনেক কিছু শেখা হয়তো গ্যাপ। একটা প্রশ্ন স্যার, আমরা আসলে অনেকেই জব করতেছি প্রায় 4-5 বছর এরকম, কাজ হচ্ছে গ্রাজুয়েশন সামনে শেষ হবে। এখন হচ্ছে স্যার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে যদি আমরা কোনো ভাইবা বোর্ডে যাই, বা আপনি যদি স্যার ওই বোর্ডের প্রধান হন, তো ম্যানেজার হিসেবে নিয়োগের ক্ষেত্রে স্যার আপনি কি কি প্রশ্ন করতেন, মানে একটু জানার জন্য। এই যা যা পড়াইছি তাই করলাম বললেন এগুলা স্যার সব। তুমি যে ম্যানেজ করবা, তোমার মেইন কোয়ালিটি কি, তোমার দায়িত্ব কি, এটাকে জিজ্ঞেস করতাম। তোমার হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি। ওই যে লিডিং পড়াইছি, তোমার মেইন কাজ হলো টু লিড। তুমি বলে ম্যানেজারের পোস্টে তুমি ইন্টারভিউ দিবা, তাহলে এই কাজের জন্য তোমাকে ম্যানেজার নিয়োগ করবে, সেই কাজের রিসোর্স গুলি গিয়া তুমি কিভাবে ম্যানেজ করতে পারতেছো, এফিশিয়েন্টলি ইউজ করবা, সেই কোয়ালিটি তোমার আছে কিনা। তাহলে তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে পারবা এরকম জিনিস যে তোমার ফাংশনটা কি, তুমি ম্যানেজারের ফাংশন কি হবে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ম্যানেজার। এখানে উত্তর আছে না, আজকে পড়াইছি। ওই যে লিডিং এর কথা পড়ছি, লিডিং, হ্যাঁ, ডিসিশন মেকিং এর কথা বলছি, ডিরেক্টিং এর কথা বলছি, গাইডিং এর কথা বলছি। যদি তোমাকে এই প্রশ্ন উত্তর পারো, তাহলে বাকি প্রশ্ন উত্তর তুমি এমনি পারবা নাকি। তারপর যদি বলতে হ্যাঁ তোমার এই রিসোর্স গুলি তুমি কিভাবে করো, তার আমরা কি পড়াইছি, আরো পড়াইছি যে তুমি কস্ট, কোয়ালিটি, টাইম, এই জিনিসগুলি খুব ফান্ডামেন্টাল। যখন তোমাকে বলে কস্ট কেমনে ম্যানেজ করবা, টাইম কেমনে ম্যানেজ করবা, কোয়ালিটি কেমনে ম্যানেজ করবা, কেন কোয়ালিটি দরকার হবে, মানুষের স্যাটিসফ্যাকশন কেমনে আসবে, কিসের জন্য কাজ করবা, কার জন্য কাজ করবা, এই ধরনের অনেক প্রশ্ন আসবে রিলেটেড আমার মনে হয়। অর্থাৎ সমাজ সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে, কার জন্য বললাম যেটা, কার জন্য তুমি কাজটা করবা, তাহলে তারা কারা, তাহলে ওদেরকে অ্যাড্রেস করার জন্য তোমার যেভাবে কাজ করা দরকার সেগুলি করতে পারতো, জানতেছো কিনা। এখন তোমাকে আমি যদি একটা পোস্টের কথা বলি, হোমলেস পিপল হয়েছে না। জি স্যার। ফ্লাডের থেকে অনেক মানুষ নদী ভেঙে গেছে চলে। জি জি। এখন এই নদী ভেঙে যে লোকগুলি চলে গেল, এখন এই নদী ভাঙার লোকের রিহেবিলিটেশন কথা শুনছো? হ্যাঁ, পুনর্বাসন কেন্দ্র। পুনর্বাসন প্রকল্প যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়, তখন কিভাবে তুমি করবা, তাহলে তোমার আইডিয়াটা কি? এটা হলো তোমার এই সমাজ সম্বন্ধে ধারণা থাকা, অর্থাৎ কন্টেম্পোরারি সমসাময়িক জিনিস নিয়ে তোমার ধারণা রাখতে হবে। তারা কিভাবে আক্রান্ত হচ্ছে, তারা কারা ছিল, তাদের অরিজিন কি, তাদের রিকোয়ারমেন্ট গুলি কি, এবং তাদেরকে এখন প্রায়োরিটি কি, তাদেরকে কি দিয়ে তুমি শুরু করতে পারবে, মৌলিক চাহিদাগুলো স্যার ফিল আপ করতে হবে। হ্যাঁ, রাইট। তো এই ধরনের জিনিসগুলি তোমাকে হবে। এখন যদি তোমার এই ধরনের ধারণা নাই থাকে, তো তোমাকে এই পোস্টের জন্য তোমাকে নিয়োগ করবে কেন মানুষ? মনে করো তুমি ইন্টারভিউ দিতে গেলা, তোমাকে জিজ্ঞেস করলো
এই ফ্লাড এফেক্টেড বা হোমলেস পিপল বা ডিসপ্লেস পিপল সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই, তখন তোমার তো প্রথমে তুমি আউট নাকি? ওইটা স্যার একটা বিষয় স্যার, আমরা সিভিল ইঞ্জিনিয়ার যারা প্রজেক্ট বা কনস্ট্রাকশনে কাজ করি, আমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এরপর হচ্ছে অন্য যে আইটেম কম্পিউটার থেকে শুরু করে সব কাজই করতে হয় বা আইডিয়া থাকতে হয়। মানে শুধু সিভিল ডিপার্টমেন্টের ভিতরে আমরা থাকতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, কি বলছো এটা? কি বলছে? মানে স্যার আমি বলছি আমরা যারা প্রজেক্ট কনস্ট্রাকশনে কাজ করি সিভিল ডিপার্টমেন্টে, এদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এরপর হচ্ছে কম্পিউটার নলেজ, মানে যাবতীয় যা আছে সব, এবার হচ্ছে পারিপার্শ্বিক নেতা খাতা ম্যানেজ, মানে টোটালি সব বিষয়ে কাজ করতে হয় আর কি, সোশ্যাল যে প্রবলেম গুলা। তো এগুলা স্যার মানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তো এমনিতেই সব আইডিয়া থাকতে হবে। না, তোমার তো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ভিতরে বাকি জিনিস তো সবসময় থাকবে, সেখানে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আইটি সবই তো থাকবে তোমার সেখানে। এখন তোমার সেই ধারণাগুলি তোমার, তুমি যে এক্সপার্ট হবা নট নেসেসারিলি, তোমার সেখানে তোমার ডিপার্টমেন্টগুলো থাকবে, ডিভিশন থাকবে, স্পেশালিস্ট লোকজন থাকবে, তাদের সাথে তাদেরকে ইউজ করবা তুমি। না স্যার, অনেক কোম্পানি যেমন বড় কোম্পানিতে প্রতি ডিপার্টমেন্ট আলাদা আলাদা, আর ছোট বাংলাদেশে ম্যাক্সিমাম 80% কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হয় সবকিছু। ইলেকট্রিক্যাল তাহলে তো আরো বেশি ভালো। কতক্ষণ আগে নিয়ে পড়াইলাম জব এনলার্জমেন্ট। জি স্যার। জব এনলার্জমেন্ট মানে কি? মাল্টিপল জব। জি পড়াইছি কতক্ষণ আগে, দেখছো? জি স্যার। জব এনলার্জমেন্ট তো এখানে তোমার, তুমি তো ডেফিনেটলি তুমি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ তুমি করতে পারবে না, বাট তোমাকে ফান্ডামেন্টাল নলেজ রাখতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল সাবজেক্ট দেখানো হয় আমাদের, ফান্ডামেন্টাল নলেজ গুলো। হ্যাঁ, ফান্ডামেন্টাল নলেজ রাখতে হবে তোমার, না হলে তোমাকে পুরো শিখতে হইব তো, যদি তোমার সব কাজ করতে হয়। নরমালি তো করার কথা না কি, বাট যদি করতে হয়। জি স্যার। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাই হয়, শুধু তোমার বেলায় নাই। মনে করো ওয়াটার বোর্ডের কথাই বলি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে না? জি স্যার। এখানে তো ওয়াটার ডেভেলপমেন্ট মানুষলি সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ, কিন্তু সেখানে কিন্তু ইলেকট্রোমেকানিক্যাল কাজ আছে। আমাদের স্যার ভার্সিটিতে যে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, ওইটা ফলো করলেও দেখা যাবে যে সিভিল ইঞ্জিনিয়ার। তুমি কোন ভার্সিটির কথা বলছো? মানে ইউআইটিএস এর। ইউআইটিএস এর, হ্যাঁ। মেইনটেনেন্স করতে হয় কিন্তু সবকিছুই। এবং এখানে 3টা ইঞ্জিনিয়ার রাখতে হয়। আমরা তো অলরেডি চিন্তা করতেছি এখানে, যেমন এখানে বড় ইনস্টলেশন রয়ে গেছে, এয়ার কন্ডিশন ইনস্টলেশন রয়ে গেছে, এখানে জেনারেটর রয়ে গেছে, তাই না? তো এগুলি তো হেভি ইনস্টলেশন এগুলো, সেখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার রাখলে পারবে না সেখানে। সেখানে যে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের পজিশনের লোক এখন রাখার ব্যবস্থা রাখা আছে, তার মানে তো সম্ভব না তো এটা। মেইনটেনেন্স তো বড় ব্রডলি এখানে সিভিল ইঞ্জিনিয়ারদেরই। জি স্যার। কিন্তু ওই সমস্ত ইনস্টলেশন গুলি তো স্পেশালাইজড এরিয়া। আমাদের স্যার সিভিল ডিপার্টমেন্টের চাহিদা মূলত এইখান থেকে যে আমরা সবকিছু করতে পারতেছি। কথাটা তুমি বলতে পারবে না, মানে করতে হইতে, করাইতে পারতেছি বা করতে হইতে হবে, মানে করতে হবে আর তোমাকে, সেটাই দরকার। কিন্তু তুমি পারবা তাই কথাটা বললো না, কিন্তু তোমাকে সম্যক ধারণা রাখতে হবে, যেটা তো ওই ডিসিপ্লিন গুলি যেন ফান্ডামেন্টাল যদি তোমার থাকে, তাহলে তুমি ইউ ক্যান ইউজ নলেজটাকে অন্যকে দিয়ে তুমি কাজটা করা নিবা। লিডিং করা যাবে। আমরা স্যার এখন অভ্যস্ত হয়ে গেছি পাওয়ার কানেকশন, এসি লাইন, মানে কোন জায়গা কোন লাইনে কত আরএম কেবল, মানে এগুলো এখন ভিতরে ঢুকে গেছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভিতরে ঢুকছে, কিন্তু অত ঢুকতে যাইতে পারো তুমি মানে কি বলে সারফেস ইয়েতে লেমেন বা কমন সেন্সে ততটুকু পারো, অতটুকু করতে পারো, কিন্তু রিয়েল ডেপথে কিন্তু তুমি পারবে না যেতে। না অত ক্যালকুলেশনের ভিতরে আমরা ডিস্ট্রিবিউশনে আর যেতে পারবো না। হ্যাঁ, এটা তো বললাম যে ওভারঅল একটা আইডিয়া তুমি পারবা, যে জেনারেটর কিনলে কত ক্যাপাসিটি লাগবে, কতগুলি কানেকশন আছে, কি ধরনের আছে, তুমি কোন কোম্পানিতে চাকরি করো বা কোন প্রতিষ্ঠান চাকরি করো। কোথায় চাকরি করো? স্যার আমি এসছি বিটিআইতে, বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়া। ও, এটা কি হাউজিং তো বলো স্যার। ও, বুঝছি। হ্যাঁ, তাই তো সবই করতে হয়, কিন্তু না তারপরেও তো ইয়ে নেয় দেখলাম। না আমাদের স্যার ডিপার্টমেন্ট আলাদা আলাদা, সব ডিপার্টমেন্ট আর কি। সেই তো থাকে, হ্যাঁ, সব ডিপার্টমেন্ট আলাদা। আগে করতে হইছে
বিটিএ তো খুব না, বিটিএ তো খুব ভালো। মশা কেন দূর? বিটিএ এরিয়া কে? এফআর খান না? এফআর খান, হ্যাঁ এমডি। ওই যে এফআর খানের ছোট ভাই ফয়জুর রহমান খান। হ্যাঁ আমাদের এমডি স্যার। হ্যাঁ জানি, ভালো, আমাদের সাথে সম্পর্ক ভালো, আমাদের 2 বছর 3 বছর পরে। স্যার আমাদের একটা কথা ছিল স্যার। শেষ করি আমি এখন কোর্স। হ্যাঁ এই জন্য তো শুরু করে বলো। এই ভাই একটু রেকর্ডিংটা অফ করেন সোহেল ভাই। বলো বলো।